আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছে। আচ্ছা, জৈব রসায়ন আজকের যে টপিকসটা, এই টপিকসটা থেকে তোমাদের রিটেনে যেমন কোশ্চেন আসবে, তেমনি আবার তোমাদের এমসিকিউ তো কোশ্চেন আসবে। আজকের পড়ার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে অ্যালকোহল। আমি বলে নেই আজকে কি কি আছে পড়া। অ্যালকোহল, দেন হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, ইথার, অ্যামিন, জৈব অ্যাসিড, এস্টার, অ্যামাইড, এই অংশগুলা তোমাদের শর্ট যে সিলেবাস, ওই অংশে শুধু বলা আছে এই যৌগগুলোর প্রস্তুতি আর শনাক্তকরণ করতে। এর বেশি আর কিছু পড়ার দরকার নাই। বাট আমরা শুধু প্রস্তুতি আর শনাক্তকরণ করব না ভাইয়া, আমরা চেষ্টা করব ডিটেলস পড়ে ফেলার। আমি ক্লাসে তোমাদেরকে যদি বেশি পড়াই দেই, তুমি দেন সিলেবাস ধরে ধরে যেটুকু সিলেবাসে আছে অতটুকু পড়বা, তাইলেই তো হয়। তাহলে আমি আগে বলে রাখতেছি, আমাদের আজকের পড়াতে থাকবে ভাইয়া অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড, এস্টার, অ্যামাইড পর্যন্ত অ্যালকোহল থেকে। এবং আজকের পড়ার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল অংশটা। অ্যালকোহল অংশ থেকে কোশ্চেন থাকে, সেটা রিটেনে হোক, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে হোক, অথবা ভর্তি পরীক্ষা, যে কোনোটা বলো, আজকের পড়ার ভিতরে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, পড়া শুরু করব। তার আগে আমি গত ক্লাসের কিছু পড়া তোমাদেরকে একটু ধরতে চাচ্ছি। উত্তর করবে। গিগনাট বিকারকের সংকেত কি? গ্রিগনাট বিকারকের সংকেত কি? আচ্ছা, যারা শুনতে পাচ্ছ একটু এই অংশটাও কমেন্ট করে নাও, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ফেসবুক গ্রুপে যারা ক্লাস করতেছো অথবা জুমে যারা ক্লাস করতেছো একটু কমেন্ট করে জানাও ভাইয়া, সাউন্ড ঠিক আছে কিনা। ওকে। গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? বলো। গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? ফর্মালডিহাইড। ইয়েস। 2 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়া পাওয়া যাবে? বলো। গিগনাট বিকারক থেকে 2 ডিগ্রি কার বিক্রিয়া পাওয়া যায়? ফর্মালডিহাইড ছাড়া বাকি সব অ্যালডিহাইড। কিটোন না, যারা কিটোন বলতেছো তাদেরটা হবে না উত্তর, বাকি সব অ্যালডিহাইড। বলো, গিগনাট বিকারকের সাথে কিটোনের বিক্রিয়ায় কোন অ্যালকোহল পাওয়া যায়? 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। ইয়েস। এগুলো আমাদের গত ক্লাসের পড়া। তাহলে আমরা আজকের পড়াটা শুরু করি অ্যালকোহল থেকে। এই যে দেখো ব্যা, 2.11.4। আমি আগেও বলতেছি, আমি শুধু যদি তোমাদের শর্ট সিলেবাস ধরে পড়াই তাহলে পড়া কিন্তু খুব বেশি না, কিন্তু আমি চেষ্টা করব এই চ্যাপ্টার গুলা ডিটেলস পড়ানোর। ঠিক আছে। আবার বলে নেই, এই চ্যাপ্টার থেকে তোমাদের শর্ট সিলেবাসে আছে শুধুমাত্র এই যৌগগুলার প্রস্তুতি আর শনাক্তকারী বিক্রিয়া। প্রস্তুতি সবগুলা রিটেনে লাগবে না, এবং এত এত প্রস্তুতি মনে রাখার দরকার নাই। যে প্রস্তুতিটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব, সেটা কিভাবে তুমি লিখবা, কিভাবে কোশ্চেন আসবে সেটাও আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে। অ্যালকোহল, ইথার, অ্যামিন, না দেখি তোমরা আমাকে উত্তর দেবে। অ্যালকোহলের কার্যকরী মূলক কি? অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? হুইচ। ওকে। ইথারের কার্যকরী মূলক কোনটা? ইথার, ও অথবা সি ও সি। আর অ্যামিনের কার্যকরী মূলক, অ্যামিনের কার্যকরী মূলক কোনটা? NH2। তাহলে খেয়াল করো, এখানে ইম্পর্টেন্ট যে কথা, এদের সবারই কার্যকরী মূলকে একক বন্ধন আছে। তাহলে এদের কার্যকরী মূলকে কোন বন্ধন আছে? একক বন্ধন। যৌগগুলোর নাম কি? অ্যালকোহল, ইথার, অ্যামিন বা হ্যালো অ্যালকেন। তাহলে এই সকল যৌগগুলোর কার্যকরী মূলকে একক বন্ধন আছে। তাহলে এমসিকিউ হতে পারে, নিচের কোন যৌগটার কার্যকরী মূলকে একক বন্ধন নাই? অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, অ্যামিন। কি হবে উত্তর বলো তো? নিচের কোন যৌগটার কার্যকরী মূলকে একক বন্ধন নাই? এ অ্যালকোহল, বি ইথার, সি অ্যালডিহাইড, ডি অ্যামিন। অ্যালডিহাইডের নাই, অ্যালডিহাইডে একটা দ্বিবন্ধন আছে। আচ্ছা ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট যে পড়াটা সেটা দেখো, জেনে নাও। জেনে নাও, এখানে পোলারিটির তুলনা করা হয়েছে।
পোলারিটি মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। পানি বেশি পোলার নাকি অ্যালকোহল বেশি পোলার নাকি ইথার বেশি পোলার, এই পড়াটা থেকে রিটেনও আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। বাট কে কম পোলার কে বেশি পোলার আমি বলবো মুখস্থ করার দরকার নাই, বুঝে পড়ো। কিরকম দেখো আমি তোমাকে বুঝাই। একেবারে বাম পাশে যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, এই যৌগটা পানি, H2O, তাই তো? এটা আমরা জানি H2O মানে পানি। অনেকে আবার বলে H2O মানে ধানমন্ডির একটা রেস্টুরেন্ট, তা কিন্তু না। তাহলে পানি হচ্ছে H2O। তাহলে বাম পাশে যে যৌগটা আছে এটা হচ্ছে পানি। আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। এই OH মূলকটা যৌগটাতে কোনো একটা কার্বনের সাথে লাগানো থাকে, তাহলে এই মাঝের স্ট্রাকচারটা হচ্ছে অ্যালকোহলের স্ট্রাকচার। আর ইথার হচ্ছে O, দুপাশে দুটা কার্বনের স্ট্রাকচার, দ্যাট মিন্স COC, ডান পাশেরটা হচ্ছে ইথার। তাহলে বাম পাশে পানি, মাঝখানে অ্যালকোহল, ডান পাশে ইথার। কে কম পোলার আর কে বেশি পোলার মুখস্থ করবো না, আমরা পোলারিটি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে বলে দিতে পারবো। সবার আগে এই পরমাণুগুলার তড়িৎ ঋণাত্মকতার মান জানতে হবে, মুখস্থ করতে হবে। আমরা জানি অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। যারা জানো না তারা মুখস্থ করে ফেলো। অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, কার্বন হচ্ছে 2.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। আমি আবার বলি, অক্সিজেন 3.5, কার্বন 2.5 আর হাইড্রোজেন 2.1। এবার খেয়াল করো পানি, পানিতে দুইটা বন্ড, এই একটা বন্ড অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে, এই পাশে আরেকটা বন্ড, এটাও অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে। এই বন্ডগুলাতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হিসাব করো। অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। আমাকে বলো 3.5 মাইনাস 2.1 সমান কত? 3.5 মাইনাস 2.1 সমান কত? 1.4। দেখো এই বন্ডের নিচে আমি লিখে রাখছি 1.4। আবার ডান পাশেরটাও তো অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে, তাই না ভাইয়া? অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1, তার মানে 1.4। তাহলে পানিতে মোট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.4, 1.4 মানে 2.8। এতটুকু ক্লিয়ার। এবার আসো অ্যালকোহল। অ্যালকোহলে ডান পাশে অক্সিজেন আর হাইড্রোজেন, দ্যাট মিন্স 3.5, 2.1 বিয়োগ করলে 1.4। বাট বাম পাশে দেখো অক্সিজেন আর কার্বন, অক্সিজেন 3.5 আর কার্বন হচ্ছে 2.5, বিয়োগ করলে হয় 1। তাহলে 1.4 আর 1, দ্যাট মিন্স টোটাল হচ্ছে 2.4। এবার আমাকে বলো ভাইয়া 2.4 বেশি নাকি 2.8 বেশি? সহজ কথা উত্তর দাও, 2.4 বেশি নাকি 2.8 বেশি? 2.8। মনে রাখবা যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি সেটা বেশি পোলার, তার মানে অ্যালকোহলের চেয়ে পানির পোলারিটি বেশি। বুঝে গেছে? তাহলে তোমাকে যদি একটা রিটার্ন কোশ্চেন দেয় H2O আর একটা অ্যালকোহল, এর ভিতর কোনটা বেশি পোলার, এই ব্যাখ্যাটা লিখে দিতে পারবা না? ক্লিয়ার? অথবা এরকম 4টা যৌগ দিয়ে যদি তোমাকে বলে নিচের কোনটা বেশি পোলার বা কম পোলার, পারবো সেটা বের করতে? আমি আবার বুঝাই, আবার বুঝাই দিই তাহলে আরো ক্লিয়ার হবা। ইথার দেখো, অক্সিজেন কার্বন, ডান পাশেরটাও অক্সিজেন কার্বন, দ্যাট মিন্স 3.5, 2.5 বিয়োগ করলে হবে 1, ওটাও 3.5 আর 2.5, 1, 1, 1, 2। তাহলে এবার আমাকে বলো একটা 2, একটা 2.4, একটা 2.8, সবচেয়ে বেশি পোলার কে এখানে? এখানে সবচেয়ে বেশি পোলার কে? H2O। ঠিক আছে? আচ্ছা, এটা শুধুমাত্র যে সকল যৌগের কার্যকরীমূলকে একক বন্ধন আছে তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য। আগে বলে নিছি কোন কোন যৌগে একক বন্ধন থাকে। ওকে, তাহলে এবার যদি এমসিকিউ কোশ্চেন করতে চাই, পারবো না এখান থেকে করতে? ধরো এই কোশ্চেনটা করলাম, নিচের কোনটি সত্য অথবা নিচের কোনটি মিথ্যা। আমি এখন কিছু লাইন বলবো, তুমি জাস্ট বলবা ট্রু নাকি ফলস, টি আর এফ লিখবা কমেন্টে, তাইলেই হবে। বলো, অ্যালকোহলের চেয়ে পানির পোলারিটি কম, সত্য না মিথ্যা? ফলস। আবার বলো, পানির চেয়ে ইথারের পোলারিটি কম, পানির চেয়ে ইথারের পোলারিটি কম, সত্য নাকি মিথ্যা? এটা সত্য। ইথারের চেয়ে অ্যালকোহলের পোলারিটি বেশি, ইথারের চেয়ে অ্যালকোহলের পোলারিটি বেশি,
সত্য। তাহলে ভাই এরকম সত্য মিথ্যা যদি কোশ্চেন আসে তোমাদের এমসিকিউ কোশ্চেনে, সেটাও আবার পারবো। আবার নিচের কোন যৌগটা সবচেয়ে বেশি পোলার ব্যাখ্যা করো, রিটেনে লিখতে দিল। অথবা পানির চেয়ে অ্যালকোহলের পোলারিটি কম, ব্যাখ্যা করো, পারবা না লিখতে? আমার কাছে মনে হয় বুঝে পড়াটা বেশি সহজ। তাহলে পোলারিটি রিলেটেড পড়াগুলা আশা করি সবাই আমরা বুঝতে পারছি। ওকে, পোলারিটি পড়া শেষ। এই পড়াটাই একটু পরে অ্যামিন যখন আমরা পড়বো সেখানে আবার আসবে। আমার মনে হয় এটা ডাবল পড়ার দরকার নাই, কারণ এটা আমরা সবাই বুঝতে পারছি। এবার বই থেকে এই পড়াটুকু পড়ে নাও, জেনে নাও এই পড়াটা একটু পড়ো। আমি বইয়ের এই জায়গাটা ফোকাস করে এলাম, তুমি একটু জাস্ট রিডিং পড়ো। দেখো এতক্ষণ যেই পড়াটা বুঝছো সেইটাই বইয়ের এখানে আছে কিনা জেনে নাও। এই যে জায়গাটা আমি ফোকাস করে রাখছি, এটা একটু রিডিং পড়ো তোমরা। রিডিং করার পরে জাস্ট একটু কমেন্ট করে লেখো ক্লিয়ার অর নট ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে ওকে, নট ক্লিয়ার হলে আমি আবার বুঝাবো তোমাদের। ওকে, তাহলে লাস্টে যে ক্রমটা আছে, পানি সবচেয়ে বেশি পোলার, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে ইথার। ব্যাপারটা বুঝে ফেলছি। তো আশা করি এখান থেকে আমরা রিটেনও আটকাবো না, আমরা এখান থেকে এমসিকিউ তো আটকাবো না। আবার বলবো না, ঠিক আছে ভাইয়া। তুমি সবার আগে মূল স্ট্রাকচারটা আলাদা করবা। মূল স্ট্রাকচারটা পানি হচ্ছে H2O, অ্যালকোহলেরটা হচ্ছে OH, আর ইথারেরটা হচ্ছে O, সাথে কার্বন থাকবে। দেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হিসাব করবা। যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হবে সেইটা বেশি পোলার, কথা শেষ। দেন অ্যালকোহলের সংজ্ঞা আর আছে ফেনলের সংজ্ঞা, এগুলো আশা করি তোমরা জানো। আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক OH, ফেনলের কার্যকরী মূলক OH। কিন্তু পার্থক্য কোথায় বলতো? অ্যালকোহল আর ফেনলের সাথে পার্থক্য কোন জায়গায়? ফেনল হচ্ছে বেনজিন বলয়ের সাথে যখন যুক্ত হয়, এবং ফেনলটা অম্লধর্মী। বেনজিন বলয়ের সাথে যখন OH মূলকটা যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় ফেনল। এতটুকু বেসিক কথা আশা করি আমরা সবাই পারি। ইম্পর্টেন্ট পড়া যেটা, সেটা আমি যাই, সেটা হচ্ছে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ থেকে কোনো রিটেনের কোশ্চেন আসবে না ভাইয়া, শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন আসবে এমসিকিউ। আবারও বলে দিচ্ছি, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একেবারে ফার্স্ট লাইন, 2 শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে হাইড্রোক্সিল মূলকের সংখ্যানুসারে অ্যালকোহলকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? 2 শ্রেণীতে। একটা হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল, আরেকটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। নাম শুনেই বোঝা যাচ্ছে, মোনো মানে যেখানে একটা মাত্র OH থাকে, পলি মানে যেখানে অনেকগুলা OH থাকে। আবার দেখো, মোনোহাইড্রিক অ্যালকোহল 3 শ্রেণীতে বিভক্ত। তাহলে যদি কোশ্চেন আসে অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত বলো তো ভাইয়া? অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হবে 2। কিন্তু যদি কোশ্চেন আসে মোনোহাইড্রিক অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত, তখন উত্তর হবে 3। এটা খেয়াল রেখো। আচ্ছা, আমাদের আজকে কোশ্চেন অ্যান্সার পড়বে আছে জয়ী নামে, আমাদের কেমিস্ট্রি টিচার। ও তোমাদের কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আমিও চেষ্টা করব। বাট কিছু কিছু কোশ্চেন হয়তো অন্য ক্লাস শুরু করলে মিস হয়ে যেতে পারে। বাট জয়ী আছে আমাদের সাথে, জয়েন করে আছে, জয়ী আমাদেরকে হেল্প করবে, কোশ্চেন অ্যান্সার করবে। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করবে মোনোহাইড্রিক অ্যালকোহল 3 শ্রেণীতে বিভক্ত। কি কি? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এদের কার্যকরী মূলকটা কিন্তু আলাদা। আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, কিন্তু পরীক্ষা যদি কোশ্চেন আসে 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন তুমি যদি OH লেখো উত্তরটা হবে না। 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক আলাদা। এই যে দেখো লেখা আছে CH2OH। এই CH2OH মনে রাখলে 2 ডিগ্রি 3 ডিগ্রি তাদেরটা মনে রাখার দরকার নাই, তুমি অটোমেটিক বাকিগুলো পারবা। কিভাবে পারবা দেখো, মাঝখানে CH2 না, এই যে 2, এখান থেকে একটা একটা করে হাইড্রোজেন কমাই দিবা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয় CH2OH মূলক, তাহলে আমাকে বলো তো ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কি হবে? আমি সরাই দিলাম, তুমি জাস্ট তোমার আন্দাজ দিয়ে, অনুমান দিয়ে বলো। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হবে CHOH। তাহলে বলো তো আমাকে 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কি হবে? COH। এটা খেয়াল রেখো, এই পড়াটা অনেক জায়গায় লাগবে। তাহলে একটা একটা করে হাইড্রোজেন কমে, এই নিয়মটা শুধুমাত্র অ্যালকোহলের জন্য না, কেমিস্ট্রিতে যত 1 2 3 ডিগ্রি আছে সবার জন্য এই নিয়ম। একটা একটা করে হাইড্রোজেনের পার্থক্য থাকবে। একটু শুনো আরেকটা পড়া। ধরো অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক যদি হয় NH2, তাহলে আমাকে বলো তো ভাইয়া 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? NH।
ইয়েস। তাহলে আমাকে বলো 3 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? শুধু এন হবে। এই নিয়মটা শুধু অ্যালকোহলের জন্য না, দুনিয়াতে যত 1 2 3 ডিগ্রি আছে তাদের সবার জন্য। এবার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করা যেটা সেটা আমি দেখাই উদাহরণগুলা। এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, আমি আগেই বলে নিছি। প্রাইমারি অ্যালকোহল কোনটা, নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল, নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল, এই অপশনগুলো তোমাদের এমসিকিউ তে আসবে। বাট খেয়াল করো, যদি সংকেত দেয়, সংকেতের ভিতরে CH2OH এরকম তুমি দেখতেই পাবা, অথবা 2 ডিগ্রি হলে CHOH, 3 ডিগ্রি হলে COH এরকম দেখতেই পাবা। তাহলে সংকেত দিলে ইজিলি আমরা কার্যকরীমূলক দেখে বের করে ফেলতে পারবো কোনটা 2 ডিগ্রি কোনটা 3 ডিগ্রি। বাট নাম দিলে, এই যে দেখো শুধু নাম আছে, তোমাকে 4টা বাংলা নাম দিয়ে বলতে পারে না নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে এই নামগুলা কিভাবে পারবো? মুখস্থ করার দরকার নাই, আমি একটা টেকনিক আছে সেটা বলে দিই। 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল তুমি দেখো শুধুমাত্র নাম আছে, এখানে কোনো সংখ্যা নাই। মিথানল, ইথানল, পেন্টানল, হেপ্টানল, যেখানে শুধু নাম আছে 1 2 3 4 5 6, কোনো সংখ্যা নাই, তারা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের নাম যাই হোক না কেন, তার নামের পরে বা আগে একটা 2 আছে। মিথানল 2, বিউটানল 2, পেন্টানল 2, হেক্সানল 2, রনিনল 2, জনিনল 2, যেখানে একটা 2 আছে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাকে বলো তবে 3 ডিগ্রি অ্যালকোহলে কি থাকবে? 3 ডিগ্রি অ্যালকোহলে কি থাকা উচিত? 3? এত সহজ না, একটু আলাদা, এটা আমি দেখাই দেই। 3 ডিগ্রি অ্যালকোহলের অবশ্যই 2টা করে 2 থাকবে, নামের আগে বা পরে যাই হোক না কেন, মোট 2টা 2 থাকবে, যেখানে তারা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে ওকে, তাহলে আমি এই পড়াটুকু আবার একটু সামারি করি কিভাবে, দেখো। অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2। মনোহাইড্রিক অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 3। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এদের কার্যকরী মূলক একটা একটা করে হাইড্রোজেন কমে, প্রথমটা CH2OH, তারপর CHOH, তারপর COH। এবং বাংলা নাম প্রথমটা শুধুমাত্র নাম থাকবে, সংখ্যা থাকবে না। 2 ডিগ্রির নামে একটা 2 থাকবে, তাহলে 3 ডিগ্রির নামে 2টা করে 2 থাকবে। পারা যাবে এতটুকু পড়া? আশা করি এই পড়াটুকু তোমার ক্লাসে শেষ হয়ে গেল। পলিহাইড্রিক অ্যালকোহল কাকে বলে? সংজ্ঞার নাম শুনেই বোঝা যাচ্ছে, যে সকল অ্যালকোহলে 2 বা ততোধিক হাইড্রোক্সিল মূলক থাকে তাদেরকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই উদাহরণগুলা, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, একটা হচ্ছে গ্লিসারল, আর একটা হচ্ছে সরবিটল। আমি তোমাদেরকে বলছিলাম যেখানে 3টা অপশন হয় ওখান থেকে স্যাররা কোশ্চেন বেশি করে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন করি, তুমি উত্তর দাও। নিচের কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? অপশন এ ইথিলিন গ্লাইকল, অপশন বি গ্লিসারল, অপশন সি সরবিটল, অপশন ডি পেন্টানল। কোনটা হবে? ডি। তাহলে এই যে 3টা পলিহাইড্রিক অ্যালকোহলের নাম আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখি। আমরা মনে রাখবো পলিহাইড্রিক অ্যালকোহল গাছে ধরে, গাছ। গাছ কথাটা মনে রাখতে পারলে আমরা এই 3টা অ্যালকোহলের নাম মনে রাখতে পারবো। পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় ধরে? গাছে ধরে। গ দিয়ে দেখো 2টা নাম আছে, একটা গ্লাইকল, একটা গ্লিসারল। গ্লাইকল মিন্স ইথিলিন গ্লাইকল, আর গ্লিসারল। আর 6 দিয়ে মনে রাখবা সরবিটল। সরবিটল না, উচ্চারণটা আসলে সরবিটল, বাট আমি বলতেছি সরবিটল, কারণ আছে। তুমি খেয়াল করো সরবিটলের স্ট্রাকচার, এখানে কয়টা হাইড্রোক্সিল আছে দেখো তো ভাইয়া? 6টা। তাহলে যদি এমসিকিউ কোশ্চেন আসে সরবিটলে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে, তোমার উত্তর কি হবে? সরবিটলে কয়টা হাইড্রোক্সিল থাকে? 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এই কারণে 6 দিয়ে সরবিটল করতেছি। তাহলে আমরা আশা করি পলিহাইড্রিক অ্যালকোহল গুলার নাম মনে রাখতে পারবো। পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় ধরে বলো তো? পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় ধরে? গাছে ধরে। ওকে, দেন অ্যালকোহলের সমানুতা। তুমি খেয়াল করো সমানুতার হেডলাইন আছে 3টা। 1 নাম্বার অবস্থান সমানুতা, 2 নাম্বার চেইন সমানুতা, 3 নাম্বার কার্যকরীমূলক সমানুতা। যেহেতু 3টা অপশন হয়ে গেছে, তাহলে আবার একটা কোশ্চেনের উত্তর দাও। অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? অপশন এ অবস্থান সমানুতা, অপশন বি চেইন সমানুতা, অপশন সি কার্যকরীমূলক সমানুতা, অপশন ডি জ্যামিতিক সমানুতা। তাহলে আমাকে এখান থেকে শুধু 3টা হেডলাইন মনে রাখতে হবে। এই হেডলাইন 3টা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, অবচেতন কাজ। আমরা জানি অ্যালকোহল হচ্ছে মদ,
এবং অ্যালকোহল যারা খায়, মদ খাওয়ার পর তারা অবচেতন হয়ে যায়, এবং অবচেতন হওয়ার পর তারা উল্টাপাল্টা কাজ করে, অবচেতন কাজ। তাইলে অ্যালকোহলের সমানুগুলো মনে রাখবো আমরা এই লাইনটা দিয়ে, অবচেতন কাজ, অব দিয়ে অবস্থান, চেতন দিয়ে চেন, আর কাজ দিয়ে কার্যকরীমূলক সমানতা। বাস, জাস্ট এমসিকিউর জন্য 3 হেডলাইন। এবার ইম্পর্টেন্ট পড়া যেটা তোমাদের রিটেনে লাগবে, অ্যালকোহল প্রস্তুতি। প্রস্তুতি তোমাদের সিলেবাসে দেয়া আছে, অ্যালকোহল প্রস্তুতি আর অ্যালকোহল শনাক্তকরণ। শর্ট সিলেবাস অনুযায়ী শুধুমাত্র এই দুইটাই পড়ার কথা, বাট আমরা সবই পড়তেছি। সবার আগে 3 নাম্বার এই প্রস্তুতিটা পড়বো, অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকোহল প্রস্তুতি। দুইটা পরে একসাথে হয়ে যাবে, আমি তোমাকে সমীকরণটা দেখাই তাইলেই হবে। এই যে দেখো, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কি প্রভাবক দিয়ে তৈরি হয়, এই লাইনটা মনে রাখবা, প্লাটিনাম প্রভাবক। এবং এই ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে সিএইচও, ইথানেল। প্লাটিনাম প্রভাবকের কারণে এখানে হাইড্রোজেন আসছে তাকে বিজারিত করার জন্য, এবং দুইটা হাইড্রোজেন এখানে যোগ হয়ে এটা হয়ে গেছে CH2OH। একেবারে ইজি সমীকরণ, দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, বাম পাশে যা ছিল ডান পাশে তাই আছে, শুধু দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এবং এই অ্যালকোহলটা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কিভাবে তৈরি হয়, পারবে না বলতে? ইম্পর্টেন্ট হচ্ছে প্রভাবকটার নাম, কি প্রভাবক? প্লাটিনাম প্রভাবক। 2 নাম্বারটা কিটোন থেকে, কিটোন থেকে প্রভাবকটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং কিটোন থেকে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা খেয়াল রাখতে হবে, কিটোন, এই যে এখানে আছে বাম পাশে কিটোন, জাস্ট আগের মতোই দুইটা হাইড্রোজেন যুক্ত হলো, হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল বা প্রোপানল 2। বাস, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য ক্লাস নিচ্ছে নাকি এইচএসসি এর জন্য আমি বলে দিচ্ছি শুরুতে। মনির মাহমুদ, তুমি হয়তো একটু পরে জয়েন করছো, ঠিক আছে? আমি দুইটার জন্য পড়াচ্ছি, শুধু অ্যাডমিশন পড়াইলে জাস্ট এতটুকু অংশ আমি আলাদা আলাদা বলে দিচ্ছি, তোমার রিটেনের জন্য কোনটা লাগবে আবার অ্যাডমিশনের জন্য কোনটা লাগবে। তো তোমরা যারা পরে জয়েন করো তারা কথা একটু কম বলাই ভালো। আমি শুরুতে বলে দিচ্ছি যে আমি দুইটার জন্যই পড়াচ্ছি বেয়া। আর যদি শুধু অ্যাডমিশন রিটেনের জন্য পড়াই তাহলে পড়ানো, আবারও বলতেছি, প্রস্তুতি আর শনাক্তকরণ, সিলেবাসে এই আছে, আর কিছু নাই, প্রস্তুতি আর শনাক্তকরণ। আচ্ছা, আমি এই পড়াটুকু আবার বলি। অ্যালডিহাইড থেকে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, সেখানে প্রভাবকটার নাম হচ্ছে প্লাটিনাম প্রভাবক। আর কিটোন থেকে হবে 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে প্রভাবকটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দুইটাই বিজারণ হচ্ছে। তাহলে উল্টা পড়াটা, আমরা যখন অ্যালডিহাইড কিটোন তৈরি করব তখন বলো তো অ্যালডিহাইড তৈরি করব কোন অ্যালকোহল থেকে? অ্যালডিহাইড তৈরি করব কোন অ্যালকোহল থেকে? 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি 3 ডিগ্রি থেকে? 1 ডিগ্রি থেকে। কিটোন তৈরি করব কোন অ্যালকোহল থেকে বলো? কিটোন 2 ডিগ্রি। বাস, এটা খেয়াল রাখবা, অলওয়েজ একের সাথে অ্যালডিহাইডের সম্পর্ক, অ্যালডিহাইডের সাথে 1 ডিগ্রি অ্যালকোহলের সম্পর্ক, ঠিক আছে? আর কিটোনের সাথে 2 ডিগ্রি সম্পর্ক। ওকে, তাহলে 1 এর সাথে অ্যালডিহাইড, 2 এর সাথে কিটোন। বাস, এখানে হচ্ছে বিজারণ, তাহলে ওখানে হবে জারণ। এই পড়াটা একটু পরে আসবে, বাট আমরা একসাথে দুইটা পড়া পড়ে ফেললাম। আরেকটা আছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল। অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি তখন সেখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, অ্যাসিড থেকেও 1 ডিগ্রি হয়, এটা খেয়াল রাখতে হবে। সমীকরণগুলো এখানে ইজি। একজন কোশ্চেন করছে প্রস্তুতি আর শনাক্তকারী বিক্রিয়া সবগুলা লাগবে? সবগুলা লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই যে অ্যালডিহাইড কিটোন থেকে প্রস্তুতি, এটা লাগবে, বাকিগুলো ইম্পর্টেন্ট না। এই রাষ্ট্র গিগনাট বিকারক, এটা আমাদের গত ক্লাসের পড়া। তোমরা আমাকে দাও, গিগনাট বিকারকের সংকেত কি? গিগনাট বিকারকের সংকেত কি? RMgX। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? গত ক্লাসে পড়াইছে এটা। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? ফর্মালডিহাইড বা মিথানল। 2 ডিগ্রি অ্যালকোহল, বাকি সব অ্যালডিহাইড, ফর্মালডিহাইড ছাড়া বাকি সব অ্যালডিহাইড। 3 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়া পাওয়া যাবে? কিটোনের বিক্রিয়া। দেখো এবার আমি বই থেকে তোমাদের দাগাই দিই, এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট। গিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি, গিগনাট বিকারকের সংকেত হচ্ছে RMgX। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, সহজ বাংলা লিখবে, এত কঠিন করে লেখার দরকার নাই। তুমি লিখবা গিগনাট বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। এই যে সমীকরণটা, RMgX প্লাস ফর্মালডিহাইড। এখানে যেটা হচ্ছে যে মাঝখানের এই স্তর দ্রুত বিক্রিয়া, এটা না দেখালেও চলবে, সরাসরি এই অংশটা দেখাইতে পারো। CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল, CH2OH, আর সাথে
MgOH বাস এতটুকু সমীকরণ দেখাই দিলেই যথেষ্ট। 2 ডিগ্রি অ্যালকোহল, এবার ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড দেখাইতে হবে। এই যে RMgX এসিটালডিহাইড, এখানে যেটা হচ্ছে সেটা দেখো CHOH, দ্যাট মিন্স 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে CHOH, ঠিক আছে। আর 3 ডিগ্রি যখন দেখাবা তখন তোমরা দেখাবা কিটোন, এসিটোন বা প্রোপানন, এই যে এটা এই অংশটা, আর এই মাঝের অংশটা না দেখালেও চলবে। আর ডান সাইডটা দেখো COH 3 ডিগ্রি। তাহলে সামারি বলি আবার কথাটা, গিগনাট বিকারক হচ্ছে RMgX, একবার দেখাবা ফর্মালডিহাইড তখন হবে 1 ডিগ্রি অ্যালকোহল, আরেকবার দেখাবে এসিটালডিহাইড তখন হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আরেকবার দেখাবা কিটোন তখন হবে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে যদি রিটেনে কোশ্চেন আসে, তোমাদের সিকিউ তে কোশ্চেন আসে, সাপোজ একটা যৌগ দিয়ে বললো এটা অ্যালডিহাইড না কিটোন, SCHO, বলো SCHO কি অ্যালডিহাইড নাকি কিটোন? অ্যালডিহাইড, এটা ফর্মালডিহাইড। তাহলে এই যৌগটা থেকে গিগনাট বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি অ্যালকোহল বা কোন অ্যালকোহল তৈরি হবে? উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে তৈরি হবে লেখো। তাহলে সমীকরণটা দেখা দিবা, RMgX প্লাস হচ্ছে SCHO, তাহলে ওই পাশে হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল, আর বাকি অংশটা বাস সহজ করে পড়বে, বেশি কঠিন করে পড়ার দরকার নাই, মূল কথাটুকু মনে রাখো। আরো প্রস্তুতি আছে, মিথানল প্রস্তুতি। সবার ফার্স্ট কথা, কত পার্সেন্ট মিথানল ওয়াটার গ্যাস থেকে হয়? 90%। ওয়াটার গ্যাসের সংকেত জানতে হবে, এটা আসবে কোশ্চেন পরীক্ষায় রিটেনে বা এমসিকিউতে আসবে, এটা ওয়াটার গ্যাসের সংকেত কি? CO+H2। সবার আগে আমরা ওয়াটার গ্যাস তৈরি করব। ওয়াটার গ্যাস কার্বন আর হচ্ছে স্টিম বাষ্পের সাথে বিক্রিয়া করে হবে CO+H2 ওয়াটার গ্যাস। কত তাপমাত্রা? 1400 ডিগ্রি সেলসিয়াস। দেন ওয়াটার গ্যাসের সাথে আমরা যদি জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের প্রভাবের মাধ্যমে 200 অ্যাটমসফিয়ার চাপ 300 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি বিক্রিয়া করি, তখন ওয়াটার গ্যাসের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে তখন তৈরি হবে মিথানল। আবার বলি, তাহলে মিথানল প্রস্তুতি, পৃথিবীর কত পার্সেন্ট মিথানল ওয়াটার গ্যাস থেকে হয়? 90%। ওয়াটার গ্যাসের সংকেত কি? CO+H2। ওয়াটার গ্যাস কিভাবে তৈরি হয়? কার্বন এবং স্টিমের বিক্রিয়ায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 1400 ডিগ্রি সেলসিয়াস। C+H2O = CO+H2। দেন ওয়াটার গ্যাস থেকে মিথানল কত তাপমাত্রা কত চাপে হয়? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 অ্যাটমসফিয়ার চাপ। প্রভাবকটার নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড এটা। এবং এই ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন ওয়াটার গ্যাসের সাথে যুক্ত হয়ে CH3OH মিথানল তৈরি করবে। এই সমীকরণটা মনে রাখো। এমসিকিউ এর জন্য এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে বা এই সংখ্যাগুলা, কত চাপে হয়, কত তাপমাত্রায় হয়, অথবা কত পার্সেন্ট মিথানল ওয়াটার গ্যাস থেকে হয়, এই লাইনগুলো মনে রাখবা। এবার আসো ইথানল প্রস্তুতি। এখানে অনেক কঠিন করে কথা বলা আছে, আমি সহজ করে এটা পড়াই। ইথানল বা তাপমাত্রা মনে রাখার ইজি টেকনিক না রে ভাইয়া, এত তাপমাত্রা মনে থাকে না। আমি যে কাজটা করতাম, একটা নোট খাতা বানাইছিলাম কেমিস্ট্রির জন্য, এই লাইনগুলো মনে থাকতো না, এই লাইনগুলো আমি নোট খাতায় লিখে রাখতাম এবং পরীক্ষার দিন সকালবেলা খাতাটা পড়ে যেতাম, তাহলে পরীক্ষার হলে কিছুটা মনে পড়তো। বাট এত সংখ্যা কেমিস্ট্রি বইতে, তাপমাত্রা, চাপ, এগুলো আসলে আলাদাভাবে ইজি টেকনিক দিয়ে মনে রাখার সুযোগ নাই। এটা বারবার পড়তে হবে, বারবার পড়লে কিছুটা মনে রাখার সম্ভাবনা বাড়বে। আচ্ছা, ইথানল তৈরি হয় শ্বেতসার বা স্টার্চ বা ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ থেকে। শ্বেতসার মানে হচ্ছে আমরা নরমালি যেটা খাই, আমরা ভাত, আলু, রুটি, গম খাই না, এগুলা হচ্ছে শ্বেতসার। শ্বেতসার বা স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5N। এই যে দেখো C6H10O5N, এইটাকে যদি আমরা মল্ট বা ম্যাশ 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, এটার নাম হবে ম্যাশ। এবং এতে মল্ট গুঁড়া বা পানি মিশিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস রেখে দিলে একটা এনজাইম বের হয় মল্ট থেকে নিঃসৃত এনজাইমটার নাম হচ্ছে ডায়াস্টেজ। এই ডায়াস্টেজ এনজাইমটা স্টার্চকে মল্টোজে পরিণত করে। মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, C12H22O11। তাহলে এই সমীকরণটা ইম্পর্টেন্ট। সবার ফার্স্টে আমরা শ্বেতসার বা স্টার্চ পাবো। আলু, রুটি, ভাত যা আছে এগুলারে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিয়ে গরম করে ঠান্ডা করে ফেলি, এইটাই হয়ে যাবে হচ্ছে মেশ তৈরি করা হলো। দেন মেশের ভিতর মল্ট মিশালে মল্ট থেকে একটা এনজাইম নিঃসৃত হয় যার নাম হচ্ছে ডায়াস্টেজ। সেই ডায়াস্টেজ এনজাইম স্টার্চকে পরিণত করে মল্টোজে।
দেন মল্টোজের সাথে যদি আমরা ইস্ট যোগ করি, ইস্ট থেকে দুইটা এনজাইম মিশ্রিত হয়, ম্যালটেজ ও জাইমেজ। ম্যালটেজ ও জাইমেজ এনজাইম এই মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। এই যে মল্টোজ সাথে এই যে পানি যোগ হলো ম্যালটেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ, অথবা জাইমেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ। এই দুইটা সমীকরণ। আমি এই পড়াটা আবার একটু রিপিট করি, ঠিক আছে? আবার বলি, ইথানল প্রস্তুতি। ইথানল প্রস্তুতি হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। এটা হচ্ছে ফার্স্ট কথা। ফার্মেন্টেশন বা গাজন বা পচানো, আমরা ভাত পচা বা আলু রুটি পচাইয়া যেটা তৈরি হয় সেটাই হচ্ছে পচানো বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। সবার ফার্স্টে আলু বা রুটি বা ভাত এগুলাকে আমরা যদি গরম করি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে তারপর ঠান্ডা করলে সেটা তৈরি হবে ম্যাশ। ম্যাশের সাথে আমরা যখন মল্ট মিশাবো, মল্ট থেকে একটা এনজাইম বের হবে, তার নাম হচ্ছে ডায়াস্টেস। ডায়াস্টেস এনজাইম এই ম্যাশের বা মল্টের উপাদান হচ্ছে স্টার্চকে পরিণত করে মল্টোজে। দেন ওখানে মিশাবো ইস্ট। ইস্ট মিশানোর পর ইস্ট থেকে দুইটা এনজাইম আসবে, একটা ম্যালটেজ ও জাইমেজ। এই ম্যালটেজ ও জাইমেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। কথা শেষ। তুমি এই সমীকরণ দুইটা ভালো মতো খেয়াল রাখবা, সিকিউ এর জন্য এই সমীকরণ দুইটা লাগবে, ঠিক আছে? তাহলে আবার বলি, এনজাইম গুলোর নাম মনে রাখতে হবে। প্রথম এনজাইমটার নাম হচ্ছে ডায়াস্টেস, যেটা হচ্ছে স্টার্চকে মল্টোজে পরিণত করে। স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেস। আর মল্টোজকে গ্লুকোজে পরিণত করে কোন এনজাইম? ম্যালটেজ ও জাইমেজ। জাইমেজ হচ্ছে গ্লুকোজে পরিণত করে, গ্লুকোজ থেকে ইথানলে পরিণত করে হচ্ছে জাইমেজ। তাহলে 3 স্টেপ, আসলে 2 স্টেপ না, এখানে 3 স্টেপ। আবার বলি, সবার ফার্স্টে হচ্ছে ডায়াস্টেস এনজাইমের কথা আসবে। ডায়াস্টেস স্টার্চকে মল্টোজে পরিণত করবে। সেকেন্ড কথা, ম্যালটেজ এনজাইম আসবে। ম্যালটেজ এনজাইম মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। থার্ড কথা, জাইমেজ এনজাইম গ্লুকোজকে ইথানলে পরিণত করবে। তাহলে 3 ধাপে এই সমীকরণটা দেখাইতে হবে এবং এভাবে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমাদের ইথানল তৈরি হয়। এখানে তো ইনভার্টেজ এনজাইম দিয়ে করা যায় গ্লুকোজ। ইয়েস, আরেকটা কথা আমি বলতেছি, হাজারি স্যারের বইয়ে নাই, কিন্তু কথাটা আছে হচ্ছে কবির স্যারের বইয়ে, ইনভার্টেজ। আচ্ছা, ইস্ট থেকে দুইটা এনজাইম পাওয়া যায়, এই বইয়ে বলা আছে, একটা ম্যালটেজ ও জাইমেজ। কিন্তু আমাদের গুহ স্যারের বইয়ে বা কবির স্যারের বইয়ে আরো একটা এনজাইম বলা আছে, ইনভার্টেজ। ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে এক্ষেত্রে মল্টোজকে ইথানল বা গ্লুকোজে পরিণত করা যায়। তাহলে ইস্টার এনজাইম আসলে দুটা না, 3টা মনে রাখবা, ম্যালটেজ, জাইমেজ, ইনভার্টেজ। তাহলে একটা এমসিকিউ কোশ্চেনের উত্তর দিয়ে নাও আগে। ইস্ট থেকে নিচের কোন এনজাইমটা পাওয়া যায় না? অপশন এ ম্যালটেজ, অপশন বি জাইমেজ, অপশন সি ডায়াস্টেস, অপশন ডি ইনভার্টেজ। কোনটা হবে? তাহলে এনজাইমের নামগুলো মনে রাখতে হবে, এনজাইমের নামগুলো মনে রাখতে হবে। এই যে ইস্টের 3টা এনজাইম, এই 3টা এনজাইমের নাম সহজে মনে রাখার একটা টেকনিক আছে। ইস্টের এনজাইমগুলোর নাম হচ্ছে জামাই। আমরা মনে রাখবো ইস্ট থেকে জামাই পাওয়া যায়। জামাই দিয়ে কি কি নাম হয় দেখো তো? যা দিয়ে জাইমেজ, ম দিয়ে ম্যালটেজ, আর ই দিয়ে ইনভার্টেজ। তাহলে ইস্টার এনজাইম গুলোর নাম হচ্ছে জামাই। তাহলে এবার আমার বইয়ে যেটা আছে, আমি ফার্স্ট পেপার বা অন্য রাইটারের বইয়ে কি আছে জানি না, তোমার সিকিউর জন্য এই পড়াটা আবার বলে দিই। ইথানল প্রস্তুতি, সবার ফার্স্টে হচ্ছে স্টার্চ থেকে মল্টোজে পরিণত হবে, সেটা কোন এনজাইমের মাধ্যমে? ডায়াস্টেস। আমরা স্টার্চ কোথায় পাবো? আলু, রুটি, ভাত, গম যা আছে ওইটাই হচ্ছে স্টার্চ। দেন দ্বিতীয় কাজ হচ্ছে ইস্ট মিশাবো। ইস্ট থেকে দুইটা অংশ আসবে, এখানে দুইটা এনজাইমের নাম বলা আছে, একটা ম্যালটেজ, একটা জাইমেজ। মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে হচ্ছে ম্যালটেজ, এবং গ্লুকোজকে ইথানলে পরিণত করবে হচ্ছে ম্যালটেজ আর একটা জাইমেজ। গ্লুকোজকে ইথানলে পরিণত করে জাইমেজ। এই যে এনজাইমের নামটা ভালো মতো মনে রাখবা। তাহলে এই 3টা সমীকরণ দেখাই দিলে চলবে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখানে আছে, এই লাইনটা রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিড বলতে কি বুঝো, এই লাইনটা শিখে রাখো। 95.6% ইথানল আর 4.4% পানি। তাহলে রেকটিফাইড স্পিড মানে কি? 95.6% ইথানল আর 4.4% পানি। রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত? এটা আমরা অনেকে ভুল করে ফেলি, 78.3 উত্তর দিই, বাট ভুল করবা না, মনে রাখবা এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1। তাহলে রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক 78.1, কারণ এটা 100% ইথানল না, 100% ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3। এটা যেহেতু একটু কম, 95.6%, সো এটার স্ফুটনাঙ্কটাও একটু কম। কত? 78.1। বাকি লাইনগুলোর দরকার নাই ভাইয়া।
এগুলো এত ইম্পর্টেন্ট না। এবার আসো শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া, এখানে যতগুলো শনাক্তকারী বিক্রিয়া আছে পরীক্ষায় আসার মতো বিক্রিয়া হচ্ছে একটা, ইথানল শনাক্তকরণ। তাহলে একটা যৌগ দিয়ে দিল, সেই যৌগটার সংকেত হচ্ছে C2H5OH, তার মানে এটা হচ্ছে ইথানল। এটার শনাক্তকারী বিক্রিয়াটা কি? এটার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে সবার আগে আমাকে বুঝতে হবে আয়োডোফর্ম জিনিসটা কি। আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বা ক্লোরোফর্ম জিনিসটা হচ্ছে, আমরা মিথেন থেকে 3টা হাইড্রোজেনকে আমরা যদি 3টা হ্যালোজেন দিয়ে সরাই, ওটার নামই হচ্ছে হ্যালোফর্ম। মিথেনের সংকেত আমরা জানি CH4, এখান থেকে 3টা হাইড্রোজেন সরাই দিব হ্যালোজেন দিয়ে, দ্যাট মিন্স CXH3, এই যৌগটার নাম হচ্ছে হ্যালোফর্ম। তাহলে ওটা যদি হয় আয়োডোফর্ম তাহলে ওটার সংকেত হবে CHI3। যদি হয় ক্লোরোফর্ম, বলতো ক্লোরোফর্মের সংকেত কি হবে? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, ক্লোরোফর্মের সংকেত কি বলো? CHCl3। দ্যাট মিন্স হ্যালোফর্ম মানে হচ্ছে মিথেন থেকে 3টা হাইড্রোজেন 3টা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে এখানে যে পরীক্ষাটা আছে শনাক্তকারী পরীক্ষা, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডোফর্মের সংকেত হচ্ছে CHI3। ঠিক আছে, এইটা পরীক্ষা করব কিভাবে? ইথানলের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন বিক্রিয়া করি, এই যে ইথানল, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন দ্রবণ সহ বিক্রিয়া করলে উৎপন্ন হবে আয়োডোফর্ম, এবং আয়োডোফর্মের রং হচ্ছে হলুদ। এই হলুদ বর্ণ দেখে এটা কনফার্ম করা যায় যে প্রথমে যে যৌগটা দেওয়া হয়েছে ওটার নাম ইথানল। তাহলে ইথানলের শনাক্তকারী পরীক্ষা কোনটা? উত্তর হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডোফর্ম পরীক্ষা কিভাবে হয়? ইথানল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন বিক্রিয়া করলে বিক্রিয়ার পরে তৈরি হয় হলুদ বর্ণের আয়োডোফর্ম, এবং এই হলুদ বর্ণটাই অ্যালকোহলের শনাক্তকরণটা নিশ্চিত করে। জাস্ট এতটুকু করলেই হবে, এর বেশি শনাক্তকারী পরীক্ষা দরকার নাই। আরেকটা পরীক্ষা আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, নামওয়ালা বিক্রিয়া। আমি আবারও বলতেছি, নামওয়ালা বিক্রিয়াগুলো দিয়ে কোশ্চেন বেশি আসে। দেখো পরীক্ষাটার নাম লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারক পরীক্ষাটা কি? 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায় লুকাস বিকারক পরীক্ষা দিয়ে। সবার আগে জানতে হবে লুকাস বিকারক জিনিসটা কি। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এইটার মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ়, খেয়াল রেখো পরীক্ষায় বলবে লঘু। ঠিক আছে, আয়োডোফর্ম কারা কারা দিবে একটু যদি বলতেন। আয়োডোফর্ম শুধুমাত্র ইথানল দিবে, জাস্ট ইথানল, আর কেউ দিবে না। ইথানলের শনাক্তকারী পরীক্ষাটা হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। আচ্ছা, লুকাস বিকারক হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। এবার পার্থক্য করা হয়, দ্যাট মিন্স 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে 3 রকম ভাবে বিক্রিয়া করে। পার্থক্যটা কোথায়? কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল দেয়া মাত্রই সাদা পদক্ষেপ দেয়, দ্যাট মিন্স সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল সাদা পদক্ষেপ দেয় কিন্তু সময় লাগে, 5 থেকে 10 মিনিট পরে পদক্ষেপ দেয়। আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না। সবাই সাদা পদক্ষেপ দেয়, 1 ডিগ্রিও দেয়, 2 ডিগ্রিও দেয়, 3 ডিগ্রিটা দেয় না। পার্থক্য কি? 3 ডিগ্রিটা সাথে সাথে দেয়, 2 ডিগ্রিটা একটু পরে দেয়, 10 মিনিট পরে সময় লাগে, আর 1 ডিগ্রিটা লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না। তাহলে এই পরীক্ষা দিয়ে আমরা 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে পারবো। বিক্রিয়া 3টে দিতে হবে। বিক্রিয়া তো একই, বিক্রিয়া আলাদা কিছু না, কিন্তু দেখো ডান পাশে বাম পাশে সব সেম, খালি ওই যে হাইড্রোজেনের ব্যাপারটা, 3 ডিগ্রিতে কোনো হাইড্রোজেন নাই, 2 ডিগ্রিতে একটা হাইড্রোজেন আছে, 1 ডিগ্রিতে 2টা হাইড্রোজেন আছে। সেটা তো আমরা পড়ে আসছি, CH2OH CHOH। এই বিক্রিয়া কিন্তু সেম, একটা পারলে 3টা পারা যাবে। ঠিক আছে, বিক্রিয়া ইজি, কিন্তু মূল কথাটা হচ্ছে সময়। একটা দ্রুত বিক্রিয়া করে সাথে সাথে, একটা 10 মিনিট পরে করে, আর একটা একেবারে করেই না। তাহলে এই পড়াটুকু আমরা যাতে ভুল না করি ভাইয়া, সেইটা কিভাবে মনে রাখবো? আমরা শুধু মনে রাখবো লুকাস ইজিক্যাল টু 32। 32 মানে কি? 32 মানে দেখো লুকাসের সাথেই আছে 3, তাহলে সাথে সাথে বিক্রিয়া করে 3, একটু পরে আছে 2, তাহলে একটু পরে 10 মিনিট পরে করে 2, এখানে নাই কে? 1 নাই, তাহলে লুকাসের সাথে বিক্রিয়া করে না কোন অ্যালকোহল? উত্তর হবে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এবার যদি রিটেনে কোশ্চেন আসে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য কিভাবে করা যায়, ঠিক আছে? পারবা না? কোন পরীক্ষা দিয়ে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায়? কি হবে পরীক্ষাটার নাম?
পরীক্ষাটার নাম কি হবে? লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারক কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনাত্র জিঙ্ক ক্লোরাইড। পার্থক্য হচ্ছে লুকাস 32। বাস, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন করা যেতে পারে। নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা হতে পারে না? আমি এখন কিছু লাইন বলি, তুমি আমাকে বলো কোনটা সত্য কোনটা মিথ্যা। লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া করে, সত্য না মিথ্যা? ফলস। লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না, ট্রু নাকি ফলস? 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না, উল্টা। তাইলে এমসিকিউ হইতে পারে, আবার রিটেনও হইতে পারে। আমাদের অ্যালকোহল পড়া শেষ। এবং আবার বলিনি, আজকে যতগুলা পড়া আছে এর ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থেকেই কোশ্চেন আসবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকের পড়াটা, মূল পড়াটা শেষ, অ্যালকোহল থেকেই কোশ্চেন আসবে। রিটেনে একটা কোশ্চেন থাকবে অ্যালকোহল থেকে, এমসিকিউ তো 2-3টা থাকবে। ঠিক আছে? আচ্ছা, ইথারের কার্যকরীমূলক ও অথবা সিওসি এগুলা তোমরা জানো ভাইয়া। এখানে কিছু যোগের নামটাম আছে, এগুলা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্তুতি। যদি দেখতে চাও শনাক্তকরণ, এটা ইজি পড়া। ইথারের সাথে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে দ্রবণটার বর্ণ নীল হয়। এই নীল বর্ণ দেখে ইথারের শনাক্তকরণ করা যায়। তাহলে ইথার আর পটাশিয়াম আয়োডাইড যোগ করলে নীল বর্ণের পদক্ষেপ পড়ে, এটাই ইথারের শনাক্তকারী পরীক্ষার কথা। আরো 2টা শনাক্তকারী পরীক্ষা আছে, একটা PCl5 সহ পরীক্ষা, এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট ওইটাই। পারঅক্সাইডের শনাক্তকরণ, এই পরীক্ষাটা পড়ে ইথার থেকে খুব বেশি কোশ্চেন আসে না। এখানে খেয়াল করো, ইথার এবং অ্যালকোহলের পোলারিটি তুলনা, এই যে যোগ বিয়োগ করছে, কে কম পোলার কে বেশি পোলার, এই পড়াটা দেখো তো আমরা পড়ে আসছি নাকি পড়ি নাই। এখন আমি যেটা ফোকাস করে রাখছি সেটা আমাকে বলো, এই পড়াটা আমাদের পড়া আছে কিনা। একদম শুরুতে এই পড়াটা বুঝছিলাম কার পোলারিটি কম আর কার পোলারিটি বেশি, এগুলো আমাদের নতুন করে পড়ার দরকার নেই এবং বুঝে বুঝে পড়ছি, তার মানে এগুলো আমাদের কখনোই ঝামেলা হবে না। কেমিস্ট্রি বুঝে পড়াটা বেশি সহজ। ঠিক আছে? ওকে, ইথারে আর বেশি কিছু নাই। এবার যাব অ্যামিন। অ্যামিনের কার্যকরীমূলক আমরা জানি NH2। এখানে যে যৌগগুলো আছে, এটা মিথাইল অ্যামিন, এখানে 2টা মিথাইল আছে, ডাইমিথাইল। এই নাম সংকেত আশা করি তোমরা চিনতে পারবা। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিছু লাইন আছে যেগুলো দিয়ে সত্য মিথ্যা টাইপের এমসিকিউ হতে পারে। অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী হয়। তাহলে পরীক্ষা বলতে পারে অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী, মিথ্যা। তাহলে কে বেশি? অ্যালিফেটিকটা বেশি। এখানে দেখো, অপরদিকে অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিনের ক্ষারধর্মিতা NH3 এবং অ্যালিফেটিক অ্যামিনের তুলনায় হ্রাস পায়, পরীক্ষা বলতে পারে বৃদ্ধি পায়। তারপরে দেখো এখানে আছে, অপরদিকে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হয়, বলতে পারে বেশি হয়। তাহলে এই লাইনগুলা কোন অ্যামিন কার চেয়ে শক্তিশালী, কোন অ্যামিন কার চেয়ে দুর্বল, এটা মনে রাখার একটা টেকনিক আছে। এমসিকিউ এর জন্য লাইনটা ইম্পর্টেন্ট, আমি টেকনিকটা তোমাকে দেখাই দিই। অ্যামিনের ক্ষারধর্মের ক্রম, আমরা গত ক্লাসে একটা ক্রম পড়ছিলাম 321 123, মনে আছে সবার? 321 123, বলো তবে অ্যামিনের ক্ষারধর্মের ক্রম সেটা কত? এটা কি 321 নাকি 123 নাকি ব্যতিক্রম? ব্যতিক্রম 213। দ্যাট মিন্স 2 ডিগ্রি অ্যামিনটা সবচেয়ে বেশি ক্ষারীয়, তার চেয়ে কম হচ্ছে 1 ডিগ্রি, তার চেয়ে কম হচ্ছে 3 ডিগ্রি। তাইলে এখানে আমি সেই সিরিয়ালটাই লিখছি। ডাইমিথাইল অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারীয়, ডাই মানে 2, মিথাইল অ্যামিন মানে 1 ডিগ্রি অ্যামিন, আর ট্রাইমিথাইল অ্যামিন মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। দেখো এই যে 213 চলে আসছে, 213। শুধু লাস্টের 2টা যোগ করছি, একটা হচ্ছে NH3 এবং সবচেয়ে দুর্বল হচ্ছে অ্যানিলিন। তাহলে এই সিরিয়ালটা থেকেই আমি বলতে পারবো না কে কার চেয়ে শক্তিশালী কে কার চেয়ে দুর্বল, পারবো তো বলতে? আমি এখন তাহলে কিছু লাইন বলি, তুমি জাস্ট বলো সত্য নাকি মিথ্যা, বলো। ডাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিনের চেয়ে বেশি, সত্য না মিথ্যা? মিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা অ্যানিলিনের চেয়ে বেশি, সত্য না মিথ্যা? অথবা আরেকটা কোশ্চেন দে, এখান থেকে দে, নিচের কোন অ্যামিনটা সবচেয়ে বেশি ক্ষারীয়? অপশন এ মিথাইল অ্যামিন, অপশন বি ডাইমিথাইল অ্যামিন, অপশন সি ট্রাইমিথাইল অ্যামিন, অপশন ডি অ্যানিলিন। সবচেয়ে বেশি ক্ষারীয় কোনটা? তাইলে বইয়ে যে লাইনগুলো আমি দেখাইছি দেয়া,
রাখার দরকার নাই। তুমি এই যে পেজটা দেখাচ্ছি 213, এই পড়াটুকু ভালো মতো মনে রাখো, তাহলে অ্যামিনের ক্ষার ধর্ম তোমার মনে থাকবে। এবার আসো আরেকটা এমসিকিউ এর পড়া, অ্যামিনের শ্রেণী বিভাগ। অ্যামিনের যতগুলো শ্রেণী বিভাগ আছে সবই 3। গঠন অনুসারে অ্যামিন 3 প্রকার। তাহলে এমসিকিউ কোশ্চেন কয় প্রকার? 3। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। অ্যালিফেটিক মানে মুক্ত শিকল, অ্যারোমেটিক মানে বদ্ধ শিকল, আর বিষম চাকতিক মানে যেটা চক্রাকার কিন্তু তার চক্রে কার্বন ছাড়া অন্য পরমাণু থাকবে। এখান থেকে সংজ্ঞা আসবে না, আসবে উদাহরণ। 4টা যৌগ দিয়ে বলবে নিচের কোনটা অ্যালিফেটিক, নিচের কোনটা অ্যারোমেটিক, অথবা নিচের কোনটা বিষম চাকতিক। কিভাবে পারবো? যৌগ যদি দেখি, এই যে যেখানে সরাসরি আছে এগুলা অ্যালিফেটিক দেখেই বোঝা যায়, এগুলা বেনজিন আছে দ্যাট মিন্স অ্যারোমেটিক, এগুলা পারবো। যৌগ দিবে না, দিবে হচ্ছে যে বাংলা নামগুলা। দেখো আমি টিক দিয়ে রাখছি, এরকম 4টা বাংলা নাম দিয়ে বলবে নিচের কোনটা অ্যারোমেটিক অ্যামিন। মুখস্থ করার দরকার নেই, টেকনিক আছে। তুমি অ্যালিফেটিক অ্যামিন দেখো সবার নামে মিথাইল আছে, নাম যাই হোক না কেন মিথাইল শব্দটা আছে, তাহলে যেখানে মিথাইল আছে ওটা কোন অ্যামিন? অ্যালিফেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিনের নাম যাই হোক না কেন, ফিনাইল আছে, ফিনাইল অ্যামিন, মিথাইল ফিনাইল অ্যামিন, ডাইমিথাইল ফিনাইল অ্যামিন, তাহলে ফিনাইল শব্দটা অবশ্যই থাকবে। বিষম চাকতিক অ্যামিন, এদের একটা নাম আলাদা করে মনে রাখো, সাইক্লোইথিলিন অ্যামিন, আর বাকি 3টা নাম প দিয়ে শুরু, প দিয়ে 3টা নাম, 3টা প, পাইরল, পিরিডিন, পাইরুলিডিন। তাহলে এই নামগুলো মনে থাকবে। আমি আবার বলি ভাইয়া, গঠন অনুসারে অ্যামিন 3 প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। অ্যালিফেটিক মানে এদের নামে মিথাইল থাকবে, অ্যারোমেটিক মানে এদের নামে ফিনাইল থাকবে, আর বিষম চাকতিক একটা নাম আলাদা সাইক্লোইথিলিন অ্যামিন, বাকি 3টা নাম প দিয়ে। তারপরে লাইনে যাও, নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যানুসারে অ্যামিন 3 শ্রেণীতে বিভক্ত, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। একেবারে লাস্ট লাইন দেখতে পাচ্ছ, বই দেখবা না, বই না দেখে উত্তর দাও। 1 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক যদি হয় NH2, 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি? আমি আগে পড়াইছি NH। 3 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি? N। এবার বই দেখো, এই যে আমি দেখাই দিই তোমাকে, বই আছে পড়াগুলা। NH2 হচ্ছে 1 ডিগ্রি, NH হচ্ছে 2 ডিগ্রি, আর N হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা সংজ্ঞা একটু পারবো, কিন্তু সংজ্ঞা আসবে না, আসবে এখান থেকে উদাহরণগুলা। যদি সংকেত দিয়ে উদাহরণ বলে নিচের কোনটা 1 ডিগ্রি অ্যামিন, তুমি খুঁজবা নিচের কোনটাতে NH2 আছে। যদি বলে নিচের কোনটা 2 ডিগ্রি, তখন খুঁজবা কোনটাতে NH আছে। সংকেত ইজি, সংকেত দেয় না পরীক্ষায়, সাধারণত এই বাংলা নামগুলা দেয়। আমরা নাম দেখেও চিনে ফেলতে পারবো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, কিভাবে সেই টেকনিকটা শিখে নাও। তুমি খেয়াল করো 1 ডিগ্রি অ্যামিন, এখানে অ্যামিন কথার আগে একটা শব্দ আছে, মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, অ্যানিলিন। অ্যানিলিনের আরেক নাম কি? ফিনাইল অ্যামিন না? ফিনাইল অ্যামিন। তাহলে যেখানে অ্যামিন শব্দের আগে একটা মাত্র শব্দ থাকে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। আমি আবার বলি, মিথাইল অ্যামিন, তাহলে অ্যামিন শব্দের আগে একটা শব্দ, তাহলে 1 ডিগ্রি। ইথাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, আমি অ্যামিন, তুমি অ্যামিন, সে অ্যামিন, তাহলে যেখানে অ্যামিন কথার আগে একটা শব্দ ওটাই 1 ডিগ্রি অ্যামিন। তাহলে যেখানে অ্যামিন কথার আগে 2টা শব্দ, যেমন এটা ডাই মিথাইল অ্যামিন, ডাই একটা শব্দ, মিথাইল একটা শব্দ, ইথাইল মিথাইল অ্যামিন, মিথাইল ফিনাইল অ্যামিন, আমি তুমি অ্যামিন, 2টা শব্দ যেখানে থাকবে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারছো? 3 ডিগ্রি ওখানে ট্রাই শব্দটা থাকবে, ট্রাই, ট্রাই শব্দটা থাকবে, অথবা 3টা শব্দ থাকবে। দেখো ডাইমিথাইল অ্যানিলিন, অ্যানিলিনের আরেক নাম কিন্তু ফিনাইল অ্যামিন, তাহলে এটা আলটিমেটলি 3টা শব্দ, ডাই একটা শব্দ, মিথাইল একটা শব্দ, ফিনাইল একটা শব্দ, ডাই মিথাইল ফিনাইল অ্যামিন। আলটিমেটলি এখানে 3টা শব্দ আছে অ্যামিন শব্দের আগে। তাহলে এই পড়াটুকু আমি আবার একটু রিপিট করি। নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অনুসারে অ্যামিন 3 শ্রেণীতে বিভক্ত, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এদের কার্যকরী মূলক মনে রাখা সহজ, NH2, তারপরে NH, তারপরে N। 1 ডিগ্রি উদাহরণ, সেখানে অ্যামিন শব্দের আগে একটা শব্দ থাকবে। 2 ডিগ্রির উদাহরণ, সেখানে অ্যামিন শব্দের আগে 2টা শব্দ থাকবে। 3 ডিগ্রির উদাহরণ, সেখানে অ্যামিন শব্দের আগে ট্রাই শব্দ বা 3টা শব্দ থাকবে। বাস। এবার আসো অ্যামিন প্রস্তুতি, খুবই ইম্পর্টেন্ট
একটা প্রস্তুতি আছে, এইটা যেটা ইম্পর্টেন্ট সেটাই দেখাচ্ছে, এইটা তোমাদের সিকিউতে আসতে পারে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা কি প্রস্তুত করা হয়, অথবা এই বিক্রিয়াটার নাম ক্ষুদ্রাংশকরণ কেন বা ডিগ্রেডেশন কেন, এটা রিটেনে আসতে পারে। খেয়াল করো, অ্যামাইড, অ্যামাইডের সংকেত হচ্ছে CONH2। অ্যামাইডের সাথে ব্রোমিন আর কস্টিক সোডা, এই তিনটা যখন বিক্রিয়া করে তখন বিক্রিয়ার ফলে তৈরি হয় প্রাইমারি অ্যামিন। তাহলে এটা একটা এমসিকিউ কোশ্চেন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কোন অ্যামিন তৈরি হয়? প্রাইমারি অ্যামিন। তাহলে সবার ফার্স্টে বিক্রিয়ক তিনটার নাম জানতে হবে, অ্যামাইড, ব্রোমিন, কস্টিক সোডা। ওই পাশেও দেখো সোডিয়াম ব্রোমাইড ব্রোমিন, ওই ডান অংশে যা আছে তাই, শুধু বাম পাশে ছিল অ্যামাইড, এই সিও অংশটা একটা কমে হয়ে গেছে RNH2। তাহলে বাম পাশে যা ছিল ডান পাশে এখানে একটা কার্বন কমে গেছে না, এই যে একটা কার্বন কমে গেছে, এই কারণে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে হফম্যান, আমি আবারও বলতেছি নামওয়ালা বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। তাহলে যদি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিয়ে সিকিউ আসে, কিভাবে লিখবা? ইজি, অ্যামাইড, ব্রোমিন আর কস্টিক সোডার বিক্রিয়ায় তৈরি হবে প্রাইমারি অ্যামিন, এবং উৎপন্ন অ্যামিনে বিক্রিয়ক অ্যামাইড অপেক্ষা একটা কার্বন কম থাকবে। যেহেতু একটা কার্বন কম, সেহেতু এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। বাস, অনেক প্রস্তুতি আছে, পরীক্ষায় আসার মতো যেটা সেটাই আমরা পড়বো। পরীক্ষায় আসার মতো এই নামওয়ালা বিক্রিয়া হফম্যান ক্ষুদ্রাংশকরণ। বাকি প্রস্তুতিগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়াটা, সেটা আমি একটু দেখাই তোমাদের। যে আরেকটা শনাক্তকারী অ্যামিনের কার্বিল অ্যামিন পরীক্ষা, এটা একটা পরীক্ষা, এটা পরীক্ষায় আসতে পারে। অ্যামিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি, অথবা কার্বিল অ্যামিন পরীক্ষা দিয়ে কার শনাক্তকরণ করা হয়? উত্তর হচ্ছে অ্যামিন। ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রাইমারি অ্যামিনকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে উগ্র গন্ধ, খুবই ঝাঁঝালো দুর্গন্ধ বিশিষ্ট আইসোসায়ানাইড তৈরি হয়, এবং এই পরীক্ষা দিয়ে প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম দুইটারই শনাক্তকরণ করা যায়। তাহলে এখানে বিক্রিয়ক কে কে? একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন বা মিথাইল অ্যামিন, সাথে ক্লোরোফর্ম, আর সাথে থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি হবে? উগ্র গন্ধ বিশিষ্ট আইসোসায়ানাইড, এই যে NC, এটা হচ্ছে আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। এই উগ্র গন্ধ দিয়ে আমরা ক্লোরোফর্ম এবং প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ করতে পারি। বাকি শনাক্তকরণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা ইম্পর্টেন্ট পড়া হচ্ছে ক্লোরোফর্ম। শুরুতে আমি বলে দিছি হ্যালোফর্ম, ক্লোরোফর্ম, হাইড্রোফর্মের সংকেত কি। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH_Cl3। ক্লোরোফর্মের সংরক্ষণ, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোফর্মকে আমরা যদি সাদা বোতলে রাখি, সাদা বোতলে রাখলে বোতলের ভিতর আলো প্রবেশ করে, এবং আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম, বাতাস তো আছে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সে হয়ে যাবে বিষাক্ত ফসজিন গ্যাস। আমি রেখে আসবো ক্লোরোফর্ম আমার ল্যাবরেটরিতে, বাট পরের দিন যে দেখবো সেই ল্যাবরেটরির ভিতর ক্লোরোফর্ম হয়ে গেছে ফসজিন গ্যাস। এইভাবে সংরক্ষণ করে লাভ নাই, আলোতে রাখা যাবে না। তাহলে উত্তর দাও, ক্লোরোফর্মকে কেমন বোতলে সংরক্ষণ করব বলো? সাদা বোতল না রঙিন বাদামি বোতলে রাখবো? অস্বচ্ছ বাদামি বোতলে, এবং সাথে একটা পাহারাদার যোগ করে আসবো 1% ইথানল। যদি কোনোভাবে সামান্য ফসজিন গ্যাস তৈরি হয়, ওই ফসজিন গ্যাসটাকে যাতে সে নিউট্রালাইজ করতে পারে, এই কারণে ক্লোরোফর্ম সংরক্ষণে এর সাথে 1% ইথানল পাহারাদার হিসেবে বা সতর্কতা হিসেবে রাখা হয়। তাহলে এই পড়াটা আবার বলি। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH_Cl3। ক্লোরোফর্ম সাধারণত চেতনানাশক হিসেবে বা বিস্ফোরক হিসেবে বা কাঁদুনে গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়। ক্লোরোফর্ম সংরক্ষণ করতে হবে অস্বচ্ছ বাদামি বোতলে, কারণ বাদামি বোতলে না রেখে আমরা যদি সাদা বোতলে রাখি, সাদা বোতলে আলোর উপস্থিতিতে সেখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরোফর্ম হয়ে যাবে ফসজিন গ্যাস। এই যে সমীকরণটা দেখাবা, ক্লোরোফর্ম আর অক্সিজেন হয়ে গেল COCl2, দ্যাট মিন্স ফসজিন গ্যাস। রাখবো ক্লোরোফর্ম হয়ে যাবে ফসজিন গ্যাস। তাহলে এভাবে রাখা যাবে না, সাদা বোতলে রাখা যাবে না, অস্বচ্ছ বাদামি বোতলে রাখতে হবে, আর একজন পাহারাদার নিয়োগ করতে হবে। পাহারাদারটার নাম হচ্ছে 1% ইথানল। তাহলে ক্লোরোফর্মের সংরক্ষণ নিয়ে মোটামুটি 2-3 লাইন অথবা 2 মার্কসের সিকিউ পারবো না লিখতে? পারবো তো? ক্লোরোফর্মের সংরক্ষণ কিভাবে করা হয়, কেন করা হয়? ওকে, ক্লোরোফর্ম নাই যদিও তোমাদের সিলেবাসে শুধু আছে অ্যামিন প্রস্তুতি আর অ্যামিন শনাক্তকরণ। সিলেবাস অনুযায়ী পড়লে এগুলো না পড়াইলেও চলে, বাট আমি একটু বেশি পড়াই দিচ্ছি, তোমরা সিলেবাস অনুযায়ী কম কম করে পরে দেখে নিও।
অ্যালডিহাইড কিটোন আমাদের পড়া শুরু হবে এখন, অ্যামিন পড়া শেষ। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO, আর কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO। এবং অ্যালডিহাইড কিটোন দুটাকে এক কথায় বলা হয় কার্বনিল যৌগ, এগুলো তোমরা জানো। কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রস্তুতি, ব্যবহারগুলো একটু দেখে নিও। ব্যবহার থেকে এমসিকিউ আসে। 40% জলীয় দ্রবণ ফরমালিন। ফরমালিন পচনরোধক এবং জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি জৈব দ্রাবক অ্যাসিড, এগুলো এমসিকিউ। বাট রিটেনের জন্য কোনটা আসবে? এই যে অ্যালডিহাইড ও কিটোন থেকে, কিটোন প্রস্তুতি অ্যালকোহল থেকে। আজকের শুরুর দিকে পড়া, বই না দেখে উত্তর দাও। অ্যালডিহাইডকে বিজারিত করলে কোন অ্যালকোহল পাওয়া যায়? অ্যালডিহাইডকে বিজারিত করলে কোন অ্যালকোহল পাওয়া যায়? 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 1 ডিগ্রি? কিটোনকে বিজারিত করলে কোন অ্যালকোহল পাওয়া যায়? 2 ডিগ্রি। তাহলে এখন উল্টাটা করলেই হবে, ঠিক না? তাহলে বলো ভাইয়া, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যাবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যাবে? অ্যালডিহাইড। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যাবে? কিটোন। তাহলে জারণ মানে অক্সিজেন সংযোগ। দেখো সমীকরণটা দেখাই। এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, এর সাথে অক্সিজেন সংযোগ করলাম, সেটা থেকে হয়ে গেল অ্যালডিহাইড। আর 2 ডিগ্রি অ্যালকোহল, ওখানেও জারিত করলাম, এবার হয়ে গেল কিটোন। তাহলে অলওয়েজ মনে রাখবা, 1 এর সাথে অ্যালডিহাইডের সম্পর্ক আর 2 এর সাথে কিটোনের সম্পর্ক। ওকে, 1 এর সাথে অ্যালডিহাইড, 2 এর সাথে কিটোন। প্রস্তুতি এটা খেয়াল রাখতে হবে। আর একটা প্রস্তুতি আছে নামলা বিক্রিয়া, সেটা আমি দেখা দিই 6 নাম্বারটা, রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। রোজেনমুন্ড, এটা ইম্পর্টেন্ট। রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় একটা হচ্ছে প্রভাবক আর একটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষটার নাম হচ্ছে বেরিয়াম সালফেট, আর প্রভাবকের নাম হচ্ছে প্যালাডিয়াম। অনেকে প্যাচ লাগাই ফেলে, পরীক্ষা হলে যে মনে পড়ে না। মনে পড়বে, তুমি মনে রাখবা শুধু ভাইয়া, পথে প্রভাবক, পথে প্যালাডিয়াম। তাহলে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় প্রভাবক কোনটা? উত্তর হচ্ছে প্যালাডিয়াম। আর বতে বিষ, বতে বেরিয়াম সালফেট। তাহলে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় প্রভাবক বিষ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে বেরিয়াম সালফেট। বিক্রিয়াটা কি সেটা দেখো। অ্যাসিড ক্লোরাইড, COCl, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিজারিত করব। বিজারিত করা মানেই হচ্ছে হাইড্রোজেন সংযোগ, জারিত করা মানেই হচ্ছে অক্সিজেন সংযোগ। তাইলে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে অ্যাসিড ক্লোরাইডকে বিজারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়। এই বিক্রিয়াটার নামই হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, অ্যালডিহাইড হয়, কিন্তু এইটা বাদ দে, ফর্মালডিহাইড এবং কিটোন প্রস্তুত করা যায় না। কিটোন তো এমনি যাবে না, বাট ফর্মালডিহাইডটাও প্রস্তুত করা যায় না। ঠিক আছে, তাহলে এই লাইনটা খেয়াল রাখতে হবে। তাহলে এই পড়াটুকু রিটেনে কিভাবে লিখবা সেটা আমি আবার বলে দিচ্ছি। তাহলে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতকারী একটা বিক্রিয়া হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। এখানে অ্যালডিহাইড তৈরি হয়, কিটোন তৈরি হয় না। অ্যাসিড ক্লোরাইডের সাথে বিজারণ করব কি দিয়ে? প্রভাবক হচ্ছে বেরিয়াম সালফেট, নো। প্রভাবক প্যালাডিয়াম, পথে প্রভাবক, পথে প্যালাডিয়াম, বতে বিষ বেরিয়াম সালফেট। এর সাথে যখন আমরা বিজারণ করব, অ্যাসিড ক্লোরাইড আর হাইড্রোজেন যুক্ত হয়ে সেখানে হয়ে যাবে অ্যালডিহাইড। এই বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এই রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় সবগুলা অ্যালডিহাইড তৈরি করা গেল, ফর্মালডিহাইড তৈরি করা যায় না। কেন যায় না সেটা একটু খেয়াল করো। অ্যাসিড ক্লোরাইড মানে হচ্ছে এটা CH3COCl, মিনিমাম এসিটাইল ক্লোরাইড বা প্রোপানাইল ক্লোরাইড বা মিথানল ক্লোরাইড, HCOCl বলে কোনো যৌগ নাই। যৌগ শুরুই হচ্ছে এসিটাইল ক্লোরাইড থেকে। যেহেতু CH3 অংশটা দিয়েই শুরু, তাহলে CH3 এর পরে CHO, মিনিমাম 2 কার্বন থেকে শুরু হতে হবে। এই কারণে রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়ায় 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, দ্যাট মিন্স ফর্মালডিহাইডটা তৈরি করা যায় না। ঠিক আছে, ওকে, রোজেনমুন্ড শেষ। শনাক্তকরণ এখানে ইম্পর্টেন্ট। 2,4-DNP পরীক্ষা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন দুজনেই দেয়। অ্যালডিহাইডও পরীক্ষাটা দিবে, কিটোনও দিবে। দ্যাট মিন্স এক কথায় এটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণ। কি হবে? হলুদ কমলা বর্ণের পদক্ষেপ। এই সমীকরণগুলো লাগবে না, এটা হয়তো এমসিকিউতে লাগতে পারে, এই কঠিন সমীকরণগুলো দরকার নাই। তাহলে কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষার নাম কি? 2,4-DNP। কিভাবে হয়? 2,4-DNP এবং কার্বনিল যৌগ বিক্রিয়া করলে হলুদ বর্ণের পদক্ষেপ করে। এই হলুদ পদক্ষেপ, হলুদ কমলা পদক্ষেপ অ্যালডিহাইড কিটোনের উপস্থিতি নিশ্চিত করে। দেন অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকারী 2টা পরীক্ষা আছে। পার্থক্য করা মানে হচ্ছে অ্যালডিহাইড দিবে, কিটোন দিবে না। কোন 2টা পরীক্ষা?
এই দুইটা পরীক্ষায় আসে, একটা টলেন বিকারক পরীক্ষা আর একটা ফেলিং দ্রবণ পরীক্ষা। টলেন বিকারক জিনিসটা কি? টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া আর 10% সিলভার নাইট্রেট দ্রবণ। অ্যামোনিয়ার সাথে 10% সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলেন বিকারক। টলেন বিকারকের সাথে আমরা যদি অ্যালডিহাইড বিক্রিয়া করাই, তখন টেস্ট টিউবের ভিতরে সিলভার দর্পণ তৈরি হয়। এই সিলভার দর্পণ তৈরিটাই অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত করে। তাহলে এই লাইন দুইটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে সমীকরণটা দেখাই যা। টলেন বিকারকের সংকেত হচ্ছে এটা, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট সাথে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড যখন টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, তখন টেস্ট টিউবের গায়ে চকচকে সিলভার দর্পণ তৈরি হয়, মিররের মতো হয়ে যায় টেস্ট টিউবটা। আমি একটা টেস্ট টিউবের ভিতর টলেন বিকারক নিব আর অ্যালডিহাইড নিব, নাড়াবো, তখন এই যে সিলভারটা টেস্ট টিউবের গায়ে জমা হবে এবং সিলভারটা আয়নার মতো হয়ে যাবে, মিররের মতো, দর্পণ। এই কারণে এই পরীক্ষাটার নাম হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। তাহলে টলেন বিকারক পরীক্ষায় কার উপস্থিতি নিশ্চিত করা হয়? অ্যালডিহাইডের উপস্থিতি। ফেলিং দ্রবণ পরীক্ষা, আগে জানতে হবে ফেলিং দ্রবণ জিনিসটা কি। 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, আরেক নাম রচিলি লবণ, এই তিনটার মিশ্রণকে বলা হয় ফেলিং দ্রবণ। এর নিজের রং হচ্ছে নীল। ফেলিং দ্রবণ নিজের রং নীল, বাট এই ফেলিং দ্রবণের সাথে যখন আমি অ্যালডিহাইড যোগ করব, তখন সেখানে লাল বর্ণের পদক্ষেপ পড়বে। এই লাল বর্ণের পদক্ষেপ অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত করে। তাহলে আবার বলি আমি, ফেলিং দ্রবণ জিনিসটা কি? তিনটা জিনিস, কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এর মিশ্রণকে বলা হয় ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণের সাথে যখন অ্যালডিহাইড যোগ করব, তখন তার নিজের রং ছিল নীল, কিন্তু বিক্রিয়ার পরে তৈরি হবে লালচে পদক্ষেপ। এই লালচে পদক্ষেপ কার উপস্থিতি নিশ্চিত করবে? অ্যালডিহাইড। তাহলে ফেলিং দ্রবণ পরীক্ষা সিকিউতে পারবে না লিখতে দেয়া? উত্তর দাও, এমসিকিউ আকারে কোশ্চেন করি। ফেলিং দ্রবণের বর্ণ কেমন? কি হবে উত্তর? ফেলিং দ্রবণের নিজের রং কি? নিজের রং নীল, কিন্তু যদি কোশ্চেন আসে ফেলিং দ্রবণ পরীক্ষার অদক্ষেপের রং কি বা অদক্ষেপ কেমন, কি হবে? লাল। তাহলে এটা প্যাচ লাগেও না কিন্তু। যদি বলে অদক্ষেপ তখন হবে লাল, আর যদি বলে তার নিজের রং কি তখন হবে সেটা নীল। এটা অনেকে প্যাচ লাগে ফেলে। এই দুইটা সিকিউতে লাগবে, ঠিক আছে? একটা টলেন বিকারক পরীক্ষা, একটা ফেলিং দ্রবণ পরীক্ষা। অ্যালডিহাইড কিটোন থেকে আর বেশি কিছু নাই। এবার আমরা যাব হচ্ছে জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, বই না দেখে আগে আমাকে উত্তর দাও, এটা ফার্স্ট ক্লাসে পড়া। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কোনটা? কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কোনটা? COOH। এস্টারের কার্যকরী মূলক কি? এস্টার, COOR। অ্যামিনের কার্যকরী মূলক NH2, কিন্তু যদি বলে অ্যামাইডের কার্যকরী মূলক কি? অ্যামাইড, তখন সেটা হবে CONH2। তাহলে এখানে যে যৌগগুলো আছে এদের কার্যকরী মূলক আমরা পারি। কার্বক্সিলিক অ্যাসিড COOH, এস্টার হচ্ছে COOR, অ্যামাইড হচ্ছে CONH2। ইম্পর্টেন্ট পড়া হচ্ছে পরের পেজে। এই যে কোথায় কোন অ্যাসিড থাকে এটা এমসিকিউ তে আসতে পারে। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড। বাটারে কোন অ্যাসিড থাকে? বিউটানোইক অ্যাসিড। পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। চর্বি এবং উদ্ভিদের তেলে থাকে স্টেরিক অ্যাসিড, পাম তেলে থাকে পামিটিক অ্যাসিড। নামে বোঝা যাচ্ছে পাম তেল, পামিটিক অ্যাসিড। তাহলে এই নামগুলা, লাইনগুলো একটু মুখস্থ করতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে তোমরা জানো, ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার উদাহরণগুলা। এমসিকিউ এর জন্য দেখো আমি 3 স্টার দিয়ে রাখছি। ফ্যাটি অ্যাসিড দুই প্রকার হয়, সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত মানে যেখানে একক বন্ধন থাকে, আর অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। খেয়াল করো, এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ আছে 3টা, এই যে 1 2 3। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ আছে 3টা মানেই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আবারও বলে দিচ্ছি, তাহলে কোশ্চেন আসবে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, অথবা কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 3টার নাম ছোট্ট একটা কথা দিয়ে মনে রাখো, পোস্ট, পোস্টমাস্টার। প দিয়ে দেখো 2টা নাম আছে, একটা প্রোপানোইক, একটা পামিটিক, আর 6টো দিয়ে স্টিয়ারিক অ্যাসিড 2 নাম্বারটা। তাহলে এমসিকিউ উত্তর দাও বেয়া, নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়? অপশন এ প্রোপানোইক অ্যাসিড, অপশন বি পামিটিক অ্যাসিড, অপশন সি অলিইক অ্যাসিড, অপশন ডি স্টিয়ারিক অ্যাসিড। সি। অসম্পৃক্ত 3টা ফ্যাটি অ্যাসিড আছে, এদের নাম মনে রাখো এই কথাটা দিয়ে, অলি,
অ দিয়ে অসম্পৃক্ত, অ দিয়ে অলি, অলি। অলিও কথা শুনে বকুল হাসে, সেই অলির কথা বলতেছি। অ দিয়ে দেখো দুইটা নাম আছে, অ্যাক্রোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড। আর লি দিয়ে একটা নাম আছে, লিনোলিক অ্যাসিড। তাহলে কোনটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, আশা করি সেটা তোমরা পারবা। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে পোস্ট, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে অলি। দেন খেয়াল করো এখানে সংকেত আছে, এই সংকেতগুলো মাঝে মধ্যে আসে পরীক্ষায়। স্টেরিক অ্যাসিডের সংকেত কি, পামিটিক অ্যাসিডের সংকেত কি। সবার আগে সহজগুলো শিখি। প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CH2COOH। আমরা জানি মিথা, ইথা, প্রোপা মানে 3 কার্বন। দেখো এখানে 3 কার্বন আছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড এখানে 3 কার্বন। পামিটিক অ্যাসিড শুধু মনে রাখবে, পতে পাম, পতে 15। তাহলে পাম 15, পামিটিক অ্যাসিডের সংকেতে 15টা কার্বন আছে শুরুতে। C15 কার্বন যদি 15 হয়, আমরা জানি না সাধারণ সংকেত CnH twice n plus 1, তাহলে টুয়াইস এন প্লাস 1 মানে 15 দোকানে 30 আর 1 30। C15H31COOH পামিটিক হচ্ছে কার্বন 15। দেন নিচের অ্যাক্রিলিক অ্যাসিডের সংকেত কি, এটা মুখস্থ করে ফেলো, এটা বোঝার দরকার নাই। ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH3COOH। বাকি 3টা সংকেত এখানে প্যাচ লাগার মতো, সেইটা আমি তোমাদেরকে ভালো মতো দেখাইতে যাচ্ছি। উপরে 2 নাম্বার স্টিয়ারিক অ্যাসিড দেখো কার্বন 17, এই যে কার্বন 17। নিচে 2 নাম্বার অলিক অ্যাসিড, এটাও কার্বন 17। লিনোলিক অ্যাসিড, এটাও কার্বন 17। এরা তিনটাই কার্বন 17, কিন্তু এদের হাইড্রোজেন কিন্তু সেম না ভাইয়া। হাইড্রোজেন দেখো 31, 33, 35 আলাদা। তাহলে এই 17 ওয়ালা 3টা সংকেত পারতে হবে। কিভাবে পারবা সেটা আমি বলে দিচ্ছি। খেয়াল করো, এই 3টার নাম আমরা মনে রাখবো এই শব্দটা দিয়ে, লি অস্ট। এই 3টার সংকেত হচ্ছে নাম লি অস্ট। ব্রেটলি নামে একটা প্লেয়ার ছিল, ব্রেটলি অস্ট্রেলিয়াতে খেলতো, তাই না? ব্রেটলি অস্ট্রেলিয়ার, তাহলে ওই কথাটাই সংক্ষেপে লিখছি লি অস্ট। এই নাম দিয়ে কি হয় দেখো, লিতে লিনোলিক, অতে অলিক, আর শয়টো দিয়ে স্টিয়ারিক। এরা সবাই কার্বন 17, কিন্তু হাইড্রোজেন সিরিয়ালি এখন বাড়তে থাকবে। হাইড্রোজেন প্রথমটাতে 31, তারপরে 33, তারপরে 35, ঠিক আছে? 31, 33, 35 লি অস্ট। তাইলে উত্তর দাও ভাইয়া, স্টেরিক অ্যাসিডের সংকেত কি কি হবে? C17H কত হবে? স্টেরিক অ্যাসিড 35। লিনোলিক অ্যাসিডের সংকেত কি হবে? লিনোলিক H31। তাহলে এই পড়াটুকু আমি আবার তোমাকে রিপিট করে দিই। ফ্যাটি অ্যাসিড 2 প্রকার হয়, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এখানে সম্পৃক্ত 3টার উদাহরণ আছে, তাদের নাম হচ্ছে পোস্ট, আর অসম্পৃক্ত 3টা হচ্ছে অলি। এদের সংকেত মনে রাখবো, প্রোপানোয়িক অ্যাসিড 3 কার্বন, পামিটিক অ্যাসিড 15 কার্বন, আর অ্যাক্রোলিক অ্যাসিড CH2 ডাবল বন্ড CH3OH। বাকি 3টা লি অস্ট, এরা সবাই কার্বন 17, বাট হাইড্রোজেন হচ্ছে 31, 33, 35। আশা করি এখান থেকে আমাদের ভুল হবে না। জৈব অ্যাসিড প্রস্তুতি খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে সিম্পল কিছু তাপমাত্রা চাপ দেয়া আছে, ইম্পর্টেন্ট পরীক্ষা এখানে নাই ভাইয়া। আমরা যেটা পড়বো অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, সহজ পড়া লিটমাস। আমরা লিটমাসের জন্য একটা কথা সবাই জানি, অনিলা বা আনিলা। এই কথাটা দিয়ে তোমরা এই পড়াটা উদ্ধার করে ফেলতে পারবা। অম্ল নীলকে লাল করে, তাহলে জৈব অ্যাসিড অম্লধর্মী, আমরা সেখানে যদি নীল লিটমাস রাখি, ওটা কোন ওই নীল লিটমাসকে কি করবে? লাল করবে। বাস এই কথাটা বললেই হবে, নীলকে লাল করে। আর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, অ্যাসিডের সাথে যখন সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করবে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। সেই কার্বন ডাই অক্সাইড দ্রবণে আমি যদি চুন দেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই চুনের পানিকে সে ঘোলা করে দিবে। এইভাবে আমরা জৈব অ্যাসিড শনাক্ত করতে পারবো। সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট যোগ করতে হবে 5%, তখন তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করবে। এই পরীক্ষা দুইটা সিকিউতে আসতে পারে। ওকে, এসিড থেকে আর তেমন কোনো কোশ্চেন নাই। ডায়ান আমরা চলে যাবো এস্টারে। এস্টার মানে COOR, পাকা ফলের সুগন্ধ বা সুগন্ধি বস্তুতে এস্টার থাকে, এগুলো তোমরা জানো। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা জায়গা, 1, 2, 3, 4, 4টা এস্টারের নাম আছে, ফুল বা ফল কোথায় কোনটা থাকে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পড়ে ফেলো এখনই। পাকা কলায় কোন এস্টার থাকে, কমলাতে কোনটা, আনারসে কোনটা, জেসমিন ফুলে কোনটা। এই নামগুলো অনেক কঠিন, মনে থাকে না, বাট এখন একটু টেকনিক দিয়ে পড়লে ইজিলি তোমার এগুলো মনে থাকবে। পাকা কলা, দেখো এসিটেট কথাটা লাস্টে আছে।
আগেরটা পরে করি, এরপরেরটা তো এসিটেট আছে, তারপরেরটা তো এসিটেট আছে, এসিটেট ওলাগুলো পরে পড়বো। আমরা আগে পাকা আনারসেরটা করি। পাকা আনারসের এস্টারের নাম হচ্ছে বিউটাইল বিউটারেট। তুমি শুধু ছোট্ট করে একটা কথা লিখে রাখো পাশে, বা মনে রাখো বিউটি। মনে রাখবা দুনিয়ার সবচেয়ে বিউটিফুল ফল হচ্ছে আনারস। বিউটিফুল ফল আনারস। আনারসের মাথায় একটা মুকুট আছে না ভাইয়া? সবচেয়ে যে বিউটিফুল সুন্দর তার মাথায় তো মুকুট থাকে। সবচেয়ে বিউটিফুল ফল কোনটা? আনারস। তাহলে বিউটি কথাটা মনে রাখলে পুরো এস্টারটার নাম তোমার মনে থাকবে, বিউটাইল বিউটারেট এস্টার। তাহলে আনারস হচ্ছে সবচেয়ে বিউটিফুল। বাকি তিনটা সবার লাস্ট এসিটেট, এসিটেট মনে রাখার দরকার নাই। কলা, কলার আগে লিখে রাখো 5। কলার দাম কম দামি কলাগুলো 5 টাকার মতোই হয়, তাহলে 5 টাকা, 5 দিয়ে প্যান্টাইল এসিটেট। কমলা 5 টাকার থেকে বেশি হবে, কলার চেয়ে কমলার দাম বেশি, তাহলে কমলা হচ্ছে 8 টাকা। 8 মিন্স অক্টাইল এসিটেট। জেসমিন ফুল, ওখানে 5 6 7 কিছু লিখবা না, লিখবা বন। বনের জন্য জেসমিন ফুল, বন দিয়ে মনে রাখবো বনজাইল এসিটেট। বনজাইল না, অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে বেনজাইল এসিটেট। তাহলে জেসমিন ফুলে কোন এস্টার থাকে? উত্তর হচ্ছে বেনজাইল এসিটেট। উত্তর দাও। পাকা কলায় কোন এস্টার পাওয়া যায়? কি হবে উত্তর? পাকা কলায় কোন এস্টার পাওয়া যায়? প্যান্টাইল এসিটেট, এর দূর মনে রাখলে হবে। পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়? কমলা 8 অক্টাইল এসিটেট। সবচেয়ে বিউটিফুল ফল কোনটা? সবচেয়ে বিউটিফুল ফল আনারস। ইয়েস। তুমি খেয়াল করো ভাইয়া, নামের পাশে এখানে সংকেত আছে, সংকেত দিয়ে একবার কোশ্চেন আসছিল পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়, কিন্তু বাংলা নামগুলো অপশনে না দিয়ে 4টা সংকেত দিছে। সংকেত মনে রাখার দরকার নাই, এমসিকিউ লিস্ট অপশন দেখে ক্লু খুঁজে বের করতে পারবা। কিভাবে? দেখো, যেটা পাকা কলা 5, ওখানে লাস্টে C5 আছে। যেটা 8 পড়ছো C8 আছে। যেটা পড়ছো বিউটি, বিউট মানে 4 কার্বন। আর যেটা পড়ছো বেনজিন, বেনজিন মানে 6 কার্বন। তাহলে লাস্টের কার্বনের নাম্বারটা দেখো, তোমরা সংকেতের উত্তর করে আসতে পারবা। সাপোজ কোশ্চেন আসলো পাকা কমলায় কোন এস্টার থাকে, এরকম 4টা সংকেত দিয়ে দিল, তুমি শুধু দেখবা কোন সংকেতের লাস্টে C8 আছে, তাহলে ওইটা উত্তর হবে। তাই এই এস্টার গুলার নাম আশা করি আমাদের মনে থাকবে। এস্টারের শনাক্তকারী বিক্রিয়াটার নাম হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এবং এখানে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে জাস্ট লালচে বাদামি অবস্থা হয়, এটা মনে রাখো। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যামাইড মানে CONH2। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইড শনাক্তকরণ। একটাই কথা, পচা মাছের গন্ধ, এগুলা থেকে রিটেন বা এমসিকিউতে খুব বেশি আসে না। এতটুকু পর্যন্তই তোমাদের শর্ট সিলেবাসে আছে ভাইয়া, বাকি পড়াগুলো শর্ট সিলেবাসে নাই। তারপরে আমি আরেকটু দেখাই দিই, 2.12 আজকে যে পড়াগুলো পড়ছি এই পরীক্ষাগুলাই আছে। আবার শনাক্তকারী পরীক্ষা, হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষার নাম কি? ল্যাসাইন পরীক্ষা, জাস্ট নামটা শিখো। ল্যাসাইন পরীক্ষায় সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। আর শিখতে হবে 3টা কালার। ল্যাসাইন পরীক্ষায় সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে, সিলভার ব্রোমাইডের হচ্ছে হালকা হলুদ, আর আয়োডাইড হচ্ছে হলুদ পদক্ষেপ। অ্যালকোহলের পরীক্ষা, এই যে 4টা অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? সোডিয়াম ধাতুর পরীক্ষা এস্টার, এস্টাইল ক্লোরাইড, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। শুধু মনে রাখো এই লাইনটা দিয়ে, সাদিয়া এসে সারে নাই। অ্যালকোহলের পরীক্ষাগুলোর নাম হচ্ছে সাদিয়া এসে সারে নাই। 4টা পরীক্ষা কি হয়? সাদিয়া দিয়ে সোডিয়াম ধাতুর পরীক্ষা, এসে দিয়ে এস্টার আর এসিটাইল ক্লোরাইড পরীক্ষা, সারেনি দিয়ে হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। তাহলে অ্যালকোহলের পরীক্ষা 9 কোনটা? দেন খেয়াল করো ভাইয়া, অ্যালডিহাইড কিটোনের পরীক্ষা 2,4-DND, টলেন, ফেলিং, আগেই পড়ায় আসছে তোমাদেরকে। দেন জৈব অ্যাসিডের পরীক্ষা, লিটমাস পরীক্ষা, অনিলা, আর সোডিয়াম বাইকার্বনেট 5%, এগুলো সব আগের পড়া। এতটুকু পর্যন্ত আজকের পড়া থাকবে, ঠিক আছে? এমসিকিউ সহ আমি পড়াইছি, অনেকে পরে জয়েন করছে। আমি শুরুতেই বলে নিছি যে আমি তোমাদের শুধু সিকিউ পড়াবো না, সিকিউ বলে দিব, পাশাপাশি এমসিকিউ পড়াবো। আরেকবার সিকিউ এর জন্য কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখাই দিই। আশা করি এতে তোমাদের লস হবে না। রিটেন কোনগুলো পড়বা সেটা আমি বলে দিছি, জাস্ট আরেকবার দেখাই দেয়া। দেখে নাও, তাহলে আশা করি তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে পোলারিটির তুলনা, এটা একটু পড়বা রিটেনের জন্য, ঠিক আছে? কে কম পোলার, কে বেশি পোলার, এটা থেকে কোশ্চেন আসতে পারে। দেন
সিকিউ এর জন্য শুধু সিকিউ কোনটা ইম্পর্টেন্ট সেটা বলতেছি ভাইয়া। এই যে অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড 1 ডিগ্রি, কিটোন 2 ডিগ্রি, এটা পড়বা। দেন গিগনাট বিকারক, এটা সিকিউ এর জন্য পড়বা। গিগনাট বিকারক থেকে কোনটা কয় ডিগ্রি হয় সেগুলা, ঠিক আছে। দেন খেয়াল করবে মিথানল প্রস্তুতি, এটা পড়তে হবে। ইথানল প্রস্তুতি পড়তে হবে, মেনলি এনজাইমের নামগুলা পড়তে হবে আমাদের। দেন শনাক্তকারী বিক্রিয়া থেকে একটাই পড়তে হচ্ছে, এটার নাম আয়োডোফর্ম পরীক্ষা। ইথার থেকে খুব বেশি কিছু পড়তে বলি নাই ভাইয়া, ইথারে ইম্পর্টেন্ট করা নাই। অ্যামিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ, আর প্রস্তুতির ক্ষেত্রে এই প্রস্তুতিটা পড়বা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এই যে এটা খুব ভালো মতো এটা রিটেনে আসতে পারে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ নিয়ে। দেন শনাক্তকরণ আসতে পারে, কার্বিলামিন পরীক্ষা, এই পরীক্ষাটা পড়বা, কার্বিলামিন। ক্লোরোফর্মের সংরক্ষণ, এটা পড়বা রিটেনের জন্য, ক্লোরোফর্মের সংরক্ষণ। দেন অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতি 1 ডিগ্রি 2 ডিগ্রি আগের পড়াটাই, এখানে 6 নম্বর পরীক্ষা রোজেনমুন বিজারণ, এটা রিটেনের জন্য পড়বা। দেন এই শনাক্তকারী পরীক্ষাগুলো রিটেনে আসবে, কার্বিলামিন, টলেন বিকারক, ফেহলিং দ্রবণ, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট শনাক্তকারী পরীক্ষার ভিতর। দেন এমসিকিউ, এগুলা এমসিকিউ পড়াই দিছি। এই দুইটা শনাক্তকারী পরীক্ষা, একটা হচ্ছে লিটমাস পরীক্ষা আর একটা সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। ওকে, বাকিগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট না। এবার কারো কোনো কোশ্চেন যদি থাকে ভাইয়া, সেই কোশ্চেন গুলো আমাকে করতে পারো। কোশ্চেন আছে কি? আরেকটা কথা আমি শুরুতে বলে নিবা, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী পড়াইতে গেলে জৈব রসায়ন পড়া শেষ, কারণ এরপরে যে অংশগুলো আছে সেগুলো শর্ট সিলেবাসে নাই। বাট আমাদের রুটিনে আরো একটা জৈব রসায়ন ক্লাস দেয়া আছে, তোমরা কি আরো একটা ক্লাস করতে চাও? সেটা করে ফেলতে চাও পুরো চ্যাপ্টারটা, নাকি বাদ রাখতে চাও, সেটা তোমরা বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো কি কোশ্চেন। স্যার এখন তো আমাদেরকে হচ্ছে গিয়ে পড়ানো হচ্ছে এইচএসসি এর জন্য, তো এবার কি অ্যাডমিশনের আগে মানে আমাদের কি এই ক্লাসগুলো করানো হবে অ্যাডমিশন স্টাইলে? আচ্ছা, আমরা মানে দুইটা তথ্য পুরোপুরি শুনতে, অ্যাডমিশন আমি স্টাইল। তোমাকে কথাটা ক্লিয়ার করি। আমরা যদি দেখি তোমাদের রেজাল্ট খুব দ্রুত দিয়ে দিচ্ছে ব্যা, ধরো ডিসেম্বরের লাস্টের দিকে রেজাল্ট দিয়ে দিল, বা জানুয়ারিতে দিয়ে ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা, তখন কিন্তু আমরা সময় খুব বেশি নাও পাইতে পারি, ঠিক না? কারণ তোমাদের 3টা পেপারের সাবজেক্ট ফাইনাল খাতা দেখতে খুব বেশি সময় লাগবে না। আগে যেমন 2 মাস পরে রেজাল্ট দিত, এবার হয়তো 2 মাস লাগবে না, 15 দিন 20 দিন পরেই রেজাল্ট দিয়ে দিতে পারে। তাতে কিন্তু আমরা অ্যাডমিশনের আগে খুব বেশি সময় পাবো না। যদি 1-1.5 মাস সময় পাই, তখন আমরা আবার এই পড়াগুলো হয়তো দ্রুত যেভাবে পারি শেষ করব। বাট যদি আমরা মিনিমাম 2.5 মাস সময় পাই, এই প্রত্যেকটা পড়া আবার রিপিট করব অফলাইনে, ঠিক আছে? বুঝতে পারছি। কিন্তু সময় কতদূর পাবো এটা আমরা জানি না ভাইয়া, এই কারণে আমরা একটু তাড়াহুড়া করে চাচ্ছি সবই যাতে শেষ করে রাখতে পারি। স্যার আরেকটা প্রশ্ন, আমাদের যে পরীক্ষা হবে এই যে মানে অর্গানিক কেমিস্ট্রির উপর যে আরেকটা পরীক্ষা হবে সিকিউ মানে অফলাইনে, তো সেই পরীক্ষাটা কি এমসিকিউ কোশ্চেন হবে কি আমাদের শর্ট সিলেবাসের মধ্যে থেকে নাকি একদম পুরো শর্ট সিলেবাস, ইন্টারমিডিয়েট রিলেটেড যত কথাবার্তা আসবে সব শর্ট সিলেবাস, আর অ্যাডমিশন কথাবার্তা যত আসবে তখন ফুল সিলেবাস। বুঝতে পারছি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আরেকটা কোশ্চেন করছিলাম, তোমরা কি আর ক্লাস করতে চাও না করতে চাও না? করতে না চাইলে আমি বাদ দিয়ে দিব, আর চাইলে আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। স্যার করতে চাও? ভাইয়া চাই। তাহলে নেক্সট দিন 1 তারিখে আমরা বাকি ক্লাসটা করবো, ওই দিন কোনো সিকিউ থাকবে না, যেহেতু ওইটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, ওটা মূলত এমসিকিউ রিলেটেড আলোচনাগুলাই হবে, ঠিক আছে? আর যারা করতে চাও না তারা জয়েন করো না, তাইলে হবে, তোমাদের চাই না লেখার দরকার নাই, আমরা যারা করতে চাই আমরা ক্লাসে জয়েন করবো। বলো কি কোশ্চেন, কোশ্চেন আছে কারো কোনো? নাই? হ্যালো ভাইয়া। বলো, একজন বলো ভাইয়া। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো আগের ক্লাসের। বলো। এখানে হাজারি স্যার বই লেখা আছে অ্যালকাইল ফ্রি রেডিকেলের স্থায়িত্ব যে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়িত্ব, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন 0 ডিগ্রি। তো এটা কিভাবে হয়? মানে আমি বলতে চাইছি সেটা হলো, আমি বলতে চাইছি 3 ডিগ্রি যে ফ্রি রেডিকেল আছে ওইটা কিভাবে সবচেয়ে স্টেবল হয়? সবচেয়ে স্টেবল হয় কারণ তার ভিতরে 3 ডিগ্রি 2টা বন্ড থাকে, যাদের ভিতর বন্ড বেশি ওটাকে ভাঙতে কি বেশি শক্তি লাগবে না?
কিন্তু ভাই আমরা যদি ইলেকট্রনীয় ইফেক্ট অনুসারে দেখি তাহলে তো যেখানে সবচেয়ে ইলেকট্রন বেশি থাকবে তার তো স্টেবিলিটি সবচেয়ে কম থাকবে। না না না, বন্ড ইলেকট্রন বেশি থাকলে ওটা ঠিক আছে, বাট 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 1 ডিগ্রিটা সাধারণত সিঙ্গেল বন্ড থাকে, 2 ডিগ্রি 3 ডিগ্রি গুলোর ভিতর ডাবল বন্ড বা ট্রিপল বন্ড শক্তি বেশি থাকে ব্যাস। যেটা বেশি শক্তি সেটাকে ভাঙতেও কি উল্টা বেশি শক্তি দিতে হবে না? এই হ্যাঁ কারণে তার স্থায়িত্ব বেশি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। স্থায়িত্ব মানে ওটাকে ভাঙতে কতটুকু শক্তি লাগবে, তার তিন মানে ডিগ্রিতে আমাদের যে ভাঙতে তোমার বেশি শক্তি লাগবে। না আমরা যে জানি যে কোন একটা যৌগ যত তাড়াতাড়ি রিয়াকশন করবে তার মানে সে তত আনস্টেবল, এটা কি Yes. এরকম ধারণা? না, ওটাও একরকম ধারণা, বাট এই ক্ষেত্রে যেটা স্থায়িত্ব শব্দটা আসতেছে, স্থায়িত্ব মানে এটার বন্ধন গুলাকে ভাঙতে যতটুকু শক্তি লাগবে। ঠিক আছে? তার মানে যার যত বেশি শক্তি লাগবে সে তত সেটার স্টেবল। ক্ষেত্রে স্থায়িত্ব তত বেশি, সে তত বেশি স্টেবল। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, এরপর কার কোশ্চেন আছে বলো। আচ্ছা ভাইয়া, আমাদের সিকিউর জন্য প্রত্যেক অধ্যায় থেকে যদি একটু কাইন্ডলি টপিক গুলো একটু সিলেক্ট করে একটা পোস্ট আকারে দিতেন তাহলে খুব আচ্ছা ভালো ভাই, হতো। আমি কথাটা মাথায় রাখলাম কোন জায়গাগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট বা হ্যাঁ, কারণ লাস্টে এমসিকিউর জন্য তো আমরা সিকিউর। মেডিকেল স্টাইলে মোটামুটি সব পড়া হইতেছে, বাট সিকিউরটা এই যে হচ্ছে আজকের একদম। ক্লাসে যেমন আমি সিকিউর হ্যাঁ কিছু হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলে দিছেন, এরকম যদি সব অধ্যায় থেকে একটু কাইন্ডলি বলে আচ্ছা দেওয়া হইতো ঠিক তাহলে আছে, আমি আমি better হইতো। বিষয়টা মাথায় রাখলাম, বলে দিব আমি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আসতে কারো? একজন কোশ্চেন করছে স্থায়িত্ব ও সক্রিয়তা কি একই না ভাই? দুইটা দুই জিনিস। আর কোনো কোশ্চেন বোধহয় আজকে আর নাই, তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দেই। নেক্সট দিন আরেকটা ক্লাস 1 তারিখে তোমাদের সাথে আবার দেখা হবে 1 তারিখে। আজকের মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।